ভয়েস অফ রোহিত ইউটিউব চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ। একজোড়া ভয়ার্ত চোখ গোল গোল দৃষ্টি বোলায় ড্রয়িং রুমের চারিপাশে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে মুহূর্তে স্বস্তি নিঃশ্বাস ফেলে মায়া। কিচেন রুমের দরজায় দাঁড়িয়ে মাথা বের করে বার কয়েক উকি ঝুঁকি মেরে দেখে নেয় আশেপাশে সমস্ত জায়গাগুলো। হৃদকে কোথাও দেখতে না পেয়ে মুহূর্তে গুটি গুটি পায়ে বের হয়ে আসে কিচেন রুম থেকে, উদ্দেশ্য নিজ রুমে যাওয়া এবং সেই সাথে নিজের পড়ুয়া স্কুল ড্রেসটি চেঞ্জ করা। হেনা খানের করা আদেশে মায়ের সাথে মালাও যাচ্ছে রুম অব্দি। মায়ের হৃদকে নিয়ে ভয় পাওয়াতে মালার সঙ্গ নিতে হচ্ছে এই মুহূর্তে, কিন্তু তার আগে মালাকে হেনা খানের কড়া শাসনে ধাবিত হতে হয়েছে মায়াকে আজে বাজে কথা বলাও শেখানোর জন্যে। তাই অগত্যা মালাও মন খারাপ করে মায়ের পিছন পিছন যাচ্ছে গাল ফুলিয়ে। মায়া গুটি গুটি পায়ে ড্রয়িং রুমের পেছনে রাস্তা ধরে স্বচ্ছ কাচে বিশাল বড় সিঁড়ি ধরে উপরে উঠতে গিয়ে একজোড়া দৃষ্টিতে আবদ্ধ হয় সে। মায়া চোখ আউড়িয়ে আবারও ঘাড় ঘুরিয়ে চারিপাশটা পর্যবেক্ষণ করতে গিয়ে চোখ পড়ল সেই চোখের মণিতে। দুই জোড়া চোখের চোখাচোখি হয়। অপরিচিত কারোর সাথে চোখাচোখি হতে মায়া অপরাধীর ন্যায় নিজের দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে পা বাড়ায় নিজের রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে বাবা মা নানু ভাইয়ের সাথে বসে থাকা ভার্সিটি পড়ুয়া ছেলেটির হঠাৎ চোখ আটকায় মায়ের উপর। অপরিচিত মেয়েকে খানবাড়িতে প্রথমে দেখে চমকালেও পরে বুঝতে পারে এই মেয়েটি মায়া, যার কথা হেনা খানের মুখে শতাধিকবার শুনেছে। এই নিয়ে মেয়েটি খানবাড়িতে আসার পর থেকে শুনে আসছে মেয়েটির সম্পর্কে। সে আজ প্রথম মেয়েটিকে দেখা তার। হালকা হেসে মায়া যাওয়ার দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। সে উদ্দেশ্য মায়ের সাথে পরিচিত হওয়া। যেহেতু মায়া খানবাড়িতেই থাকবে, তারও মাঝে মধ্যে প্রায় এই বাড়িতে আসা যাওয়া হবে নানুর বাড়ি বলে, সেহেতু পরিচয় পর্বটা সেরে নেওয়া দরকার তাদের মাঝে। কথাগুলো ভেবে সোহাগও পা বাড়ায় মায়ের উদ্দেশ্যে। সোহাগের উদ্দেশ্য সৎ থাকলে বিপত্তির সৃষ্টি হয় ঠিক তার কিছুক্ষণ পরপরই। মায়ের ড্রেস চেঞ্জ করে গুটি পায়ে বের হয় রুম থেকে, উদ্দেশ্য নিচে আবারও হেনা খানের কাছে যাওয়া। গায়ে গাঢ় সবুজ রঙের গাউন পরিহিত, গায়ে ওড়না টানতে ভুলে গেছে মায়া। মস্তিষ্ক থেকে ছুটে গেছে হৃদের বলা ওড়না জড়ানোর বিষয়টা। মায়ের লম্বা চুলগুলো আগের ন্যায় বেনি করে সামনের দিকে দুই পাশে দেওয়া, দুহাতে মোটা ভর্তি গাঢ় সবুজ রঙের রেশমি চুড়ি, পায়ে সবুজ পাথরের পায়েল। হেনা খানের করা আদেশ ড্রেসের সাথে মিল রেখে হাতে পায়ে চুড়ি আর পায়েল পরা চাই তার, নয়তো খুব খারাপ কিছু ঘটবে মালার কপালে। তাই হেনা খানের কথা অনুযায়ী মায়াকে রেডি করিয়ে বের হয় দুজন। মায়া চেহারার ভাবটা গোমড়ানো খানিকটা, হৃদের কথাগুলো এখনো ঠিকঠাক হজম করতে পারেনি, ভয়টাও বেশ কাজ করছে নিজের মাঝে। রুম থেকে বের হতেই সম্মোহনী হয় সোহাগে চঞ্চল দৃষ্টিতে। এতক্ষণ যাবৎ সিঁড়ির পাশটায় দাঁড়িয়ে নীরবে ফোন চালাচ্ছিল সে মায়ের অপেক্ষায়। মায়ের পায়েলের ঝনঝন শব্দে চোখ তুলে তাকায় সেদিকে, ঠোঁট প্রসারিত করে সভ্য সুলভ হেসে দাঁড়ায় মায়ের সামনে, চোখ বুলিয়ে মায়াকে পর্যবেক্ষণ করে বলল, বাহ! নানুমার সোনামা তো অনেক আদুরি। পুতুল, পুতুল নেয়। দেখলেই আদর, আদর লাগে। তা পুতুলমণির নাম কি তোমার? সোহাগ গার্হস্থ সোজাসাপটা কথায় খানিকটা ইতস্তত বোধ করে। মায়া অপরিচিত ছেলেটাকে নির্দ্বিধায় কথা বলতে দেখে বোকা চোখে তাকায় সোহাগের দিকে। সোহাগকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাথে সাথে নিজের দৃষ্টি নামিয়ে নিচে রাখে। মুখ এঁটে চুপচাপ দাঁড়িয়ে থাকে জায়গায় বিনা বাক্য ব্যয়ে। মায়াকে চুপ থাকতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সোহাগ মায়ার দিকে। মায়া যে তাকে ভয় পাচ্ছে সেটা ঠিক ধরতে পারছে সে, কিন্তু কেন ভয় পাচ্ছে সেটা বোধগম্য হচ্ছে না এই মুহূর্তে। সোহাগের তীক্ষ্ণ দৃষ্টির মধ্যে দিয়ে পেছনে থেকে মালার হাসি মুখে উৎফুল্লতার সহিত এগিয়ে এসে বলল, ছোট ভাইজান, এই হইল ছোট আপামনি, নামটা হইল মায়া, বড় স্যার ম্যাডাম সোনামণি বললা ডাকে। সোহাগ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মালার দিকে। মালা প্রয়োজনের থেকে বেশি কথা বলে সেটা সোহাগের আগে থেকে জানা, তাই যথাসম্ভব মালাকে এড়িয়ে চলে এই খান বাড়িতে আসলে। কিন্তু আজও মায়ার বদলে মালাকে উত্তর বসাতে দেখে খানিকটা বিরক্তির রেশ পড়ে সোহাগের চেহারায়। সে জানে মায়ের সম্পর্কে সবকিছু জেনে শুনে এসেছে মায়ের সাথে পরিচয় হতে, মায়ের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে, সহজ হতে মায়ের সাথে আগ বাড়িয়ে কথা বলা তার। কিন্তু তার আগেই মালাকে উত্তর দিতে দেখে বিরক্তি নিয়ে মালাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমাকে বলেছি উত্তর বসাতে অন্য কারো হয়ে। যার উত্তর সে দেবে। প্রত্যেকের নিজস্ব একটা মুখ আছে বলার জন্য। তাই তোমার নিজের বাড়তি শব্দ না করে চুপ থাকারই শ্রেয়। যাকে প্রশ্নটা করা হচ্ছে তাকে উত্তরটা দিতে দেওয়াই বেটার, আই থিংকস। সোহাগের তীক্ষ্ণ গলায় কথাগুলো শুনে মুহূর্তেই চুপসে যায় মালা। নিজের আগ বাড়িয়ে কথা বলার জন্য তাকে এই মুহূর্তে কথাগুলো শুনতে হচ্ছে সেটা বেশ বুঝতে পারছে মালা। তাই বাড়তি শব্দ না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে জায়গায়। সোহাগ মালা থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় স্থির করে মায়ার উপর। মায়াকে এখনো চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে একটা ভ্রু উঁচু করে আবারও বলে উঠল, কেউ প্রশ্ন করলে উত্তর দিতে হয় যে, জানো না সেটা তুমি? সোহাগের পরপর প্রশ্ন চোখ তুলে তাকায় মায়া। খানিকটা ইতস্তত বোধ করে ভিজা গলায় আস্তে করে বলল, মায়া। মায়া কি? শুধু মায়া? আগে পিছে কিছু নেই? রিক্তা ইসলাম মায়া। বাহ! নামের সাথে সাথে চেহারার গুণেরও মিল আছে দেখছি।
সবটা জুড়েই মায়া মায়া ভাব তোমার। যাই হোক, আমি সোহাগ শেখ, সন অফ সাহেবা শেখ, মানে আরব খানের বড় মেয়ের বড় ছেলে আমি। ভাই বোনেরও দিক থেকে দ্বিতীয়। আমার বড় ও ছোট 2টা বোন আছে। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। আমাকে ভাইয়া বলে ডাকতে পারো তুমি। আমিও তোমাকে ছোট বোন হিসেবে মেনে নিলাম। যেহেতু আমার সাথে তোমার প্রায় দেখা সাক্ষাৎ হবে, সেহেতু আমাদের পরিচয় হয়ে নেওয়াটা বেটার মনে হলো আমার। তোমার কি মনে হয় এক্ষেত্রে? সোহাগের কথায় বিস্মিত চোখে তাকায় মায়া। সোহাগের মধ্যে কোনো রূপ জড়তা দেখতে না পেয়ে নিজের মধ্যে খানিকটা সহজ হয়ে আসে মায়া। বুঝতে পারে সোহাগ এই বাড়িরই ছেলে সম্পর্কে ভাইয়া হয়। হৃদ ভাইয়ের মতো ভাইয়া হয় মায়া। হৃদের কথা মাথায় আসতে আবারও খানিকটা চমকে ওঠে। এই ভেবে যে সেও কি তার হৃদ ভাইয়ের মতো ভীষণ খারাপ ভাইয়া হবে নাকি ভীষণ ভালো ভাইয়া হবে মায়ার। নিজের চিন্তায় দ্বিধা দ্বন্দ্বতায় ভুক্তভোগী হয়ে আস্তে করে নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানায় মায়া। মায়াকে মাথা নাড়াতে দেখে ঠোঁট প্রসারিত করে হাসে সোহাগ। এক হাতে মায়ের গাল টেনে বলল, বড্ড আদরেরই তো নানুমার সোনামা। সহজ কথাগুলো সহজেই বুঝে যায়, তাই না? সোহাগের হঠাৎ এমন কাণ্ডে চমকে উঠে চোখ বড় বড় করে তাকায় অপদস্থ হয়ে যাওয়া মায়া। এই মুহূর্তে এমন একটা কাজের জন্য মোটেও প্রস্তুত ছিল না মায়া। সোহাগ মায়াকে চোখ বড় বড় করে তাকাতে দেখে মুহূর্তে শব্দ করে হেসে ওঠে। মজার ছলে এবার নিজের দুহাতে মায়ের দুগাল টেনে ধরে, সাথে সাথে হাসি মুখে কিছু বলতে নিবে তার আগে সামনে থেকে কেউ শক্ত গলায় বলে উঠল। কি হচ্ছে এখানে? গম্ভীর কণ্ঠে কথা কানে আসতেই চমকে উঠে সাথে সাথে তিনজনে তাকায় সামনের দিকে। হৃদকে চোখের সামনে চোয়াল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে ভয়ে জড়সড় হয়ে যায় মায়া। সোহাগ হৃদকে দেখে হাসি মুখে মায়ের গাল ছেড়ে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে কিছু বলতে নিবে তার আগে ঘটে যায় অপ্রত্যাশিত কাণ্ড। আকস্মিক ঘটনায় হৃদ মায়ের হাত টেনে নিজের সামনে দাঁড় করিয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সাথে সাথে শক্ত হাতে থাপ্পড় বসায় মায়ের গালে। ঝংকার তুলা হৃদের থাপ্পড়ে মুহূর্তে শান্ত হয়ে যায় পরিবেশটা, থেমে যায় সোহাগের প্রাণবন্ত হাসিটা। চমকে ওঠে হৃদের হঠাৎ কাণ্ডে, অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদের দিকে। হঠাৎ হৃদের এতটা রেগে যাওয়ার কারণটা খুঁজে না পেয়ে বিচলিত হয়ে দ্রুততার সঙ্গে মায়াকে ধরতে নিবে হৃদ থেকে বাঁচানোর জন্য। তার আগে হৃদ সোহাগকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে রাগে কটমট করতে করতে দাঁতে দাঁত পিষে বলল। ডোন্ট ডু দিস, স্টে অ্যাওয়ে ফ্রম হার। সোহাগ হৃদের এমন আচরণে ভরকে গিয়ে জায়গায় দাঁড়িয়ে পড়ে। হৃদ সোহাগ থেকে নিজের দৃষ্টি সরিয়ে স্থির করে মায়ের উপর। মায়া তখনও হৃদের হঠাৎ থাপ্পড়ে তাল সামলাতে না পেরে গালে হাত দিয়ে ঝিম ধরে দাঁড়িয়ে থাকে। শরীর টলমল করছে। হৃদের শক্ত হাতে একটা থাপ্পড় খেয়ে যখন বুঝতে পারে কি হয়েছে নিজের সাথে, তখনই শব্দ করে কেঁদে ওঠে হৃদের সামনে। হৃদ মায়াকে কাঁদতে দেখে আরো বেশি রাগে রিরি করে ওঠে মুহূর্তে। তাই উল্টো হাতে পুনরায় থাপ্পড় বসায় মায়ের বাম গালে। এতে করে মায়া তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই হাত টেনে ধরে হৃদ। মায়ের দুই বাহু শক্ত করে চেপে ধরে নিজের কাছে এনে দাঁতে দাঁত চেপে ধরে বলে উঠল। চুপ, একদম চুপ। আর একবার তোর মুখ থেকে কান্নার শব্দ বের হবে তো তোর জিব্বা টেনে ছেড়ে ফেলবো আমি। আমার না করার শর্তে অরুণাচল রুম থেকে বের হয়েছিস তুই। সেকেন্ডলি, অবাধ্য হতে না করেছি, তারপর অবাধ্য হয়েছিস তুই। বলেছিলাম আমার ডিভোর্স না দেওয়া অবধি কোনো ছেলের পাশ খেসবে না তুই। তারপরে গিয়ে খেসলি, অবাধ্য হলে। পরপুরুষের ছোঁয়া আবারও তোর শরীরে মাখালি। কেন করলি এমনটা তুই? আমার ধৈর্যের পরীক্ষা নিস তুই? বলেছিলাম না আমার ইগো হার্ট করবি না, তাও করলি। আমাকে ভালো মানুষ মনে করেছিস তুই, আমাকে তোর মানুষ মনে হয়? হ্যাঁ, হৃদের বুক কাঁপানো কথা মুহূর্তে চুপ করে যায় মায়া। ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর বৃথা চেষ্টা করেও না পেরে ফুপিয়ে শব্দ করে কেঁদে ওঠে হৃদের সামনে। হৃদের ভয়ে ও থাপ্পড়ে তরতর করে শরীর কাঁপানি দিচ্ছে মায়ার। সাথে হৃদের হিংস্র চেহারায় জান বের হয়ে আসার উপক্রম মায়ার। হৃদের এতটা ভয়ানক রাগের সাথে পূর্ব পরিচয় নয় মায়ার। হৃদের অসম্ভব লাল হিংস্র চোখ জোড়া দিয়ে যেন মুহূর্তে ভস্ম করে দিতে চায় মায়াকে। মায়াকে হৃদের বাহুতে চেপে ধরা অবস্থায় ভয়ে সাথে সাথে নিজের দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কান্না করে ওঠে মায়া। এতে হৃদ যেন আরো ক্ষিপ্ত হয়। মায়া দুহাত টেনে মায়ের মুখ থেকে হাত দুটো সরিয়ে নিজের দুহাতে আবদ্ধ করে দুমড়ে মুচড়িয়ে ধরে মায়ের পিছনে কোমরের মধ্যে। মায়াকে পিছন থেকে চাপ দিতে ব্যথায় কুকুরিয়ে উঠে সাথে সাথে দুপা উঁচু করে হৃদের বুকে ঢলে পড়ে মায়া। এই বয়সে এতটা ধাঁচ ছড়ে তোর? পুরুষ মানুষের ছোঁয়া এতটা পছন্দ তোর? না করা শর্তে ডরডালি করে বেড়াস তুই। শরীরে জ্বালা মেটাস তুই অন্যকে দিয়া। আমার নামে জড়িয়ে থেকে আমারই নামের কলঙ্ক করিস তুই। জানে ভয় নেই নাকি আমার চুপ থাকাটাকে ভালো মানুষের মনে করেছিস তুই? কোনটা? হ্যাঁ, চল আজ তোকে ডেমো দেখাই আমার অবাধ্য হলে কি হয় সেটার। কথাগুলো বলে হৃদ মায়ের পিছনের হাত দুটো আরো শক্ত করে দুমড়ে মুচড়ে ধরে, যার ফলে মায়ের হাতে রেশমি চুড়িগুলো ভেঙে ঝরঝর করে পড়ে ফ্লোরের উপর। মায়ের হাত কাটে কাটে হৃদেরও হাত। দুজনের হাতে চুড়ি ভেঙে ঢুকে যায়। তারপরেও হৃদের বিন্দুমাত্র ভাবান্তর নেই। সে কোনোভাবেই মায়াকে ছাড়তে ইচ্ছুক নয়। হৃদের রাগটা যেন মাথায় চেপে বসেছে আজ। পাশ থেকে হৃদের এমন কাণ্ডে বিচলিত হয়ে পড়ে সোহাগ। দুজনের হাতের অবস্থা দেখে উত্তেজিত কণ্ঠে বলল। ভাই,
কি করছো? ছাড়ো ওকে প্লিজ। মায়া ছোট, অবুঝো, ব্যথা পাচ্ছে হাতে, রক্ত ঝরছে হাত থেকে, সাথে রক্ত পড়ছে তোমার হাত থেকেও। তুমি আবারও থামে সোহাগ। হৃদের লাল হিংস্র চোখের দৃষ্টিতে মুহূর্তেই চুপ করে যায় সে। হৃদ রাগে রিডি করে মায়াকে উদ্দেশ্য করে বলল, দেখেছিস তোর বলি আওড়া শেষে অল্প কিছু সময় দেওয়ানা বানিয়ে নিলি তোর রূপের। বাহ, তোর তো হেভি গুণ আছে ছেলেদের নিয়ে। যা, যে কাজটা আমি তোর 18-তে করতাম সে কাজটা আমি আজই করে যাব তোর জন্য। তোকে আজই ডিভোর্স দিয়ে তারপর যাবো আমি। এবার ওর না ছাড়া এক ছেলে কেন, শত ছেলের সাথে ডলাডলি করে বেড়াস তুই। এতে আমার কিছুই যায় আসে না। তোর মতো মেয়েদের কাজই এগুলো করা। তুই কর এবার, যা। হৃদের পরপর নোংরা কথা চোখ বন্ধ করে ফুপিয়ে ওঠে মায়া। হাতে ব্যথা, গালের ঝলসানো ব্যথায় সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে নিজের মাথাটা আস্তে করে এলিয়ে দেয় নিজের বুকে। কান্নায় টইটুম্বর হয়ে কোনো রকম অস্পষ্ট স্বরে বলে ওঠে, আমি ব্যথা পাচ্ছি তো ভাইয়া। হৃদের বুকে মায়ার বেখেয়ালি মাথা রাখাটাই যেন কাল হয়ে দাঁড়ায় মায়ের জন্য। এই মুহূর্তে মায়াকে হৃদের কাছে পৃথিবীর নোংরা জাতীয় কিছু মনে হচ্ছে। সোহাগের বেখেয়ালি স্পর্শ করাটা মোটেও পছন্দ হয়নি হৃদের। সাথে হৃদের বলার পরও মায়ের গায়ে ওড়না না জড়ানোটা ছিল হৃদের দ্বিতীয়বারের রাগের কারণ। মায়াকে হৃদ পছন্দ না করলেও মায়ের গায়ে ততক্ষণ অন্য কেউ টাচ করতে পারবে না যতক্ষণ না মায়া হৃদের নাম জড়িত বউ হয়ে থাকবে। মায়ের সাথে হৃদের ডিভোর্স হওয়ার পর মায়া যা খুশি তা করতে পারবে, কিন্তু ডিভোর্স নেওয়ার আগ পর্যন্ত কিছুই করতে পারবে না। এই মুহূর্তে হৃদ মায়াকে আর সোহাগকে একসাথে দেখে সেটা মেনে নিতে পারেনি, যার ফলস্বরূপ এমনটা করা। হৃদের ধারণা মায়া ইচ্ছাকৃতভাবে বারবার হৃদের ইগো হার্ট করছে, যেটা হৃদের নীতির বাহিরে। আজ পর্যন্ত হৃদের কথার অবাধ্য কেউ হয়নি, যারা হয়েছিল সবাই এখন পরলোক গমন করেছে। সেখানে পিচ্ছি একটা মেয়ে তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। বিষয়টি ভেবে যেন রক্ত টগবগিয়ে উঠছে মাথায় হৃদের। সেই সাথে মায়ের হৃদের বুকে নিজের কপাল ছোঁয়ানোটা ছিল সেই রাগে ঘি ঢালার মতো। ছিটকে মায়াকে নিজের থেকে দূরে সরিয়ে পরপর দুটো থাপ্পড় বসায় মায়ের গায়ে। মায়ের হৃদের সেই থাপ্পড়ে নিজের তাল সামলাতে না পেরে ছিটকে বাড়ি খায় দেয়ালের সঙ্গে। হৃদের থাপ্পড়ের প্রহারটা এতটাই তীক্ষ্ণ ছিল যে মায়া দেয়ালের সঙ্গে বাড়ি খেয়ে সাথে সাথে লুটিয়ে পড়ল ফ্লোরের উপর অজ্ঞান অবস্থায় হৃদের পায়ের কাছে। মায়ের হাত লেগে সাথে সাথে পাশের বড় ফ্লাওয়ার ভাসটা ভেঙে পড়ে ফ্লোরে মায়ের সাথে। সোহাগ মায়ের পরিণতি দেখে সাথে সাথে চিৎকার করে ওঠে মায়াকে বাঁচানোর জন্যে, কিন্তু তারপরও মায়াকে ছুতে পারছে না হৃদের ভয়ে। পেছন থেকে মালা হৃদের ভয়ে বিনা শব্দে কেঁদে উঠে মায়ের জন্য। বিকট শব্দ কানে আসতে সবাই আটকে উঠে সিঁড়ির উপরের দিকে তাকায়। হাসি হাসি সবার মুখে আবাব মুহূর্তেই পড়ে যায় উত্তেজনার ছাপ। বিকট শব্দের সাথে সাথে কানে ভেসে আসে পুরুষালী কণ্ঠে উচ্চস্বরে চিৎকার। শোনা যায় কেউ কাউকে বাঁচাতে চাইছে। উপস্থিত ড্রয়িং রুমে সবাই ভয়ে আটকে উঠে উপরের দিকে হিতাহিত জ্ঞান হারিয়ে প্রাণপণ দৌড় লাগায় সেদিকে। টানটান উত্তেজনা আরব খানের পিছন পিছন বাকিরাও দৌড়ে যাচ্ছে সিঁড়ি বেয়ে উপরের দিকে চিৎকারের উৎস ধরে। হেনা খান ব্যস্ত হাতে আবারও রান্নার কাজ চালাচ্ছিলেন। হঠাৎ পুরুষালী কণ্ঠে চিৎকার কানে আসে। ধোয়া উড়িয়ে দেওয়া রান্নার খুন্তিটা মুহূর্তে থামে, এক প্রকার দৌড়ে চলে যায় দোতলার দিকে। পেছন পেছন বাকি সার্ভেন্টরাও দৌড়ায়, উদ্দেশ্য মূল গন্তব্যে পৌঁছানো। সবাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে থমকে দাঁড়ালো, থেমে যায় পা দুটো আপনা আপনি। সামনের ভয়াবহ এক বিধ্বস্ত ধ্বংসাত্মক অবস্থায় কম্পন সৃষ্টি হয় সবার ভিতরে। ভয়রা সব দলা পাকিয়ে এসে গলা শুকিয়ে কাটকাট হয়ে যায় সবার। হেনা খান প্রাণপণে দৌড়ে আসে দোতলায়। হাঁপিয়ে উঠে সবার পিছন থেকে সামনে তাকাতে নিস্তব্ধ হয়ে যান তিনি। পাথর মূর্তির মতো দাঁড়িয়ে পড়ে জায়গায়। কয়েক সেকেন্ড দম নিয়ে চিৎকার করে ওঠে শক্তি দিয়ে। হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে যায় মায়ার নিস্তর ফ্লোরে পড়ে থাকা দেহটার দিকে। ঝাঁপড়ে তুলে নেন মায়াকে নিজের কোলের উপর। চিৎকার করে কান্না করতে থাকেন বুক ফুলিয়ে। মায়ের ঠোঁট নাক কপাল দিয়ে অনবরত রক্ত ঝরছে। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে হৃদ, দুহাত মুষ্টিবদ্ধ করে রাগে রিরি করছে। অগ্নিকুণ্ড ধারণ করে আছে এই মুহূর্তে। দুই চোখ থেকে যেন অগ্নির লালা ঝরছে ক্ষণে ক্ষণে। অসম্ভব লাল দুটো চোখ মায়ের ফ্লোরে পড়ে থাকা দেহটির দিকে তাক করা। হৃদের রাগের ধাপটা এমন যেন এই মুহূর্তে আরো দুটো কষে থাপ্পড় মারার ইচ্ছা প্রবল মায়াকে। তার ইচ্ছাটা দমাতে না পারায় এ খ্যাপার নিতে উগড়ে পড়ছে বারবার। হেনা মায়াকে কোলে তুলে কান্না জড়িত গলায় মায়ের গালে হালকা থাপ্পড়ে হুঁশানোর চেষ্টা চালিয়ে কাঁপা কাঁপা স্বরে বলে, সোনা, সোনা মা আমার, ওঠ তুই। কি হয়েছে তোর? দাদিকে বল তুই। এই তো দাদি এসেছে তোর কাছে। ওঠ তুই সোনা মা, ও সোনা মা। সোহাগ নিজের উত্তেজনা দমাতে না পেরে সাথে সাথে হেনা খানের সামনে প্রায় হাঁটু গেড়ে বসে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, নানুমা, শি ইজ লস্ট কনসেন্স। মাথায় আঘাত পাওয়ার জ্ঞান হারিয়েছে একটু আগে। সে নিরে ডক্টর নানুমা, দ্রুত চিকিৎসা দেওয়া দরকার ওকে। কি হয়েছে আমার সোনামার? এতটা আঘাত পেল কিভাবে? শব্দগুলো কিসের ছিল? মাত্রই তো আমার সাথে কথা বলে ওপরে এসেছিল ড্রেস চেঞ্জ করতে।
আমি পাঠিয়েছিলাম মালাকে দিয়ে, তাহলে এমন হলো কিভাবে? কে করলো এমন আমার সোনামার সাথে? হৃদ ভাইয়া আঘাত করেছে। অকারণেই মায়ের উপর হাত থামে সোহাগ, অসম্ভব লাল একজোড়া চোখে নিজের উপর তাক করতে দেখে আবারও থেমে যায় সে, ভয়ে শুকনো ঢোক গিলে। হৃদ সম্পর্কে অবগত, কিন্তু হুট করে মায়াকে এতটা আঘাত করায় কথাটা বুঝতে পারছে না সোহাগ। সবই ঠিকঠাক ছিল, সে তো মায়ের সাথে জাস্ট মজা করতে এসেছিল। তার মধ্যে দিয়ে হৃদের অপ্রত্যাশিত আচরণের বহিঃপ্রকাশ ঘটে মায়ের উপরে। কিন্তু কেন এতটা অধিকার বোধ কিসের? আর কিসেরই বা ডিভোর্স দুজনের মধ্যে? তাহলে কি মায়া হৃদ ভাইয়ের বউ? নিজের বউকে সামান্য ছোঁয়া এত ডেসপারেট সামান্যর জন্যে? নাকি আরো কিছু আছে হৃদ ভাইয়ের মনে মায়াকে নিয়ে? থামে সোহাগ, অসম্ভব লাল একজোড়া চোখে নিজের উপর তাক করতে দেখে আবারও থেমে যায় সে, ভয়ে শুকনো ঢোক গেলে। হৃদ সম্পর্কে অবগত, কিন্তু হুট করে মায়াকে এতটা আঘাত করার কথাটা বুঝতে পারছে না সোহাগ। সবই ঠিকঠাক ছিল, সে তো মায়ের সাথে জাস্ট মজা করতে এসেছিল। তার মধ্যে দিয়ে হৃদের অপ্রত্যাশিত আচরণের বহিঃপ্রকাশ ঘটে মায়ের উপর। কিন্তু কেন এতটা অধিকার বোধ কিসের? আর কিসেরই বা ডিভোর্স দুজনের মধ্যে? তাহলে কি এই মায়া হৃদ ভাইয়ের বউ? নিজের বউকে সামান্য ছোঁয়া এতটা ডিসপারেট সামান্য জন্যে? নাকি আরো কিছু আছে হৃদ ভাইয়ের মনে মায়াকে নিয়ে? আই ওয়ান্ট টু ডিভোর্স হার। হৃদের বলা এক বাক্যে কথায় মুহূর্তে উত্তেজনা, পরিবেশটা নিমিষে স্তব্ধ নির্বাক হয়ে যায়। মায়াকে নিয়ে টানাপোড়া উত্তেজনা এবার চমকে ওঠে হৃদের বিষাক্ত বলিতে। প্রত্যেককে থমকে যাওয়া দৃষ্টি ভর করে হৃদের উপর। নির্বাক নিশ্চল হয়ে তাকিয়ে থাকে হৃদের মুখশ্রীতে। বুক কাঁপে হৃদ যন্ত্র হয়ে। হেনা মায়াকে আরো শক্ত করে চেপে ধরে নিজের সাথে। চোখে মুখে ভয় ভাবটা স্পষ্ট জানান দিচ্ছে তিনি এই মুহূর্তে কতটা আতঙ্কিত হৃদের কথায়। অশ্রু ভেজা ভার্ত টলমলে চোখে হৃদের দিকে তাকায়। হৃদ আগের থেকেই জানতো মায়া হৃদের বউ। কবে থেকে জানতো এই সত্যিটা? সবটা জেনেই কি হৃদ মায়াকে আঘাত করেছে? প্রতিশোধের নেশায় কি চলছে হৃদের মাথায়? ভয়ানক কিছু করবে না তো মায়ের সাথে? হৃদের সত্যিটা জানায় বাঁচাতে পারবে তো হৃদ থেকে মায়াকে, নাকি কোনো অঘটন? তিনি থমকায়। পেছন থেকে আরাফ খান ভারী গম্ভীর কণ্ঠে হৃদকে উদ্দেশ্য করে বলল, তুই কি সবটা জেনেই মায়াকে আঘাত করেছিস হৃদ? স্বামীর কথায় আবারও চমকায় হেনা খান, হতভম্ব হয়ে বলল, মানে তুই জানতি হৃদ মায়া তোর বউ সেটা? কিন্তু কবে থেকে? আরাফ খান ও হেনা খানের পরপর কথায় মুহূর্তে কপাল কুঁচকে আসে সোহাগে। সে প্রথম দিকে হৃদের কথায় আশ্চর্য, নতুন করে নিজের নানা নানুর কথায় এবার গাঢ় সন্দেহপূর্ণতা সৃষ্টি হয় নিজের মাঝে। তাই সেই সন্দেহপূর্ণতা নিয়ে বলে উঠল, সামহাউ দে আর হাজব্যান্ড ওয়াইফ নানুমা। তাহলে কি সত্যি হৃদ ভাইয়ার বউ মায়া? থমথমে পরিবেশে সোহাগের প্রশ্নটা অতি নিছক মনে হয় সাহেবার। পরিস্থিতি উত্তেজনা বুঝে পিছ থেকে শক্ত গলায় ধমকের স্বরে বলল, সোহাগ, কিপ কোয়াইট। পরিস্থিতি বুঝতে শেখো আগে। বড়রা আছে কথা বলার জন্য। তুমি যাও এখান থেকে। দ্রুত মেয়েটার জন্য ডক্টরের ব্যবস্থা করো আগে। আর কয়েক মায়ের মুখের দিকে নীরব দৃষ্টি ফেলে বাধ্য ছেলের মতো উঠে চলে যায় সোহাগ। পরিস্থিতি এখনো টানাপোড়ান কমেনি, সবকিছু এখনো ধোঁয়াশা। হৃদ কারো কথার উত্তর দিচ্ছে না, চোখ মুখ শক্ত করে রাগে আগের ন্যায় ঠায় দাঁড়িয়ে আছে জায়গায়। ভাবমূর্তির পরিবর্তন ঘটল না, আর না বলির পরিবর্তন ঘটেছে। কয়েক জোড়া দৃষ্টিতে আবদ্ধ সে, প্রত্যেকের দৃষ্টিতে একরাশ কাতর ভাব, প্রশ্নের উত্তর পাওয়ার উৎসুক। আরাফ খান হৃদের পরিবর্তন না দেখে আবারও গম্ভীর মুখে বলল, আমরা কিন্তু প্রশ্ন করেছি হৃদ, আশা করি উত্তরটাও ঠিকঠাক পাবো আমরা। আরাফ খানের কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় সেদিকে। হৃদের রাগে ঝলসে চোখ দুটোতে আবদ্ধ হয় আরাফ খান। সে কারো কোনো কথার উত্তর না দিয়ে নিজ বাক্যে বলল, প্রশ্নের প্রত্যুত্তরের প্রশ্ন করাটা অক্ষতদের কাজ। তুমি অক্ষত নয়। তুই বিচক্ষণতা কাজে লাগো দাদা ভাই। এখানে ফ্যাক্ট না আমি কিভাবে মেয়েটা সম্পর্কে জানি, কবে থেকে জানি, কতটা জানি। ফ্যাক্ট হচ্ছে মেয়েটা এখনও বেঁচে আছে। আমার সত্যিটা জানার পরও কেন বেঁচে আছে, আর কতদিন বেঁচে থাকবে, সে কারণগুলো আপাতত বলতে বাধ্য নয়। আমার ডিভোর্স চাই, তো আজকের মধ্যে। হৃদের কথায় হেনা খান কাতর কণ্ঠে বলল, তুই এতটা হার্টলেস কিভাবে হতে পারলি হৃদ? সামান্য দয়া মায়া লাগলো না মেয়েটার প্রতি তোর? তিরতির মেজাজে বলল না, লাগে না। আরাফ খান পরিষ্কার গলায় বলল, তাহলে কি চাইছিস তুই? হৃদের বিরক্তি বাড়ে। রাগে রিরি করা শরীরটা যেন এবার আকাশ চুম্বক হয়। সহজ ভাষাগুলো সহজে বুঝতে না পারে তিত্তির করে উঠে গা রাগে। বিরক্তিতে কপাল কুঁচকে তাকায় আরাফ খানের দিকে। কিছু একটা ভাবতেই বাঁকা হেসে সহজ ভঙ্গিতে দাঁড়ায় আরাফ খানের সামনে। নিজের পকেটে দুহাত গুজিয়ে বেপরোয়া আচরণে শান্ত গলায় বলল, তেমন কিছুই না। আপাতত এক কন্টেনার অ্যাসিডের সাথে তোমার সোনামার সহযাত্রা করাতে চাইছে।
সুন্দর ভাষায় বলতে গেলে তোমার সোনা মাকে অ্যাসিড ছিটিয়ে আগুন ধরাতে চাই। কি করতে দিবে? হৃদের বুক কাঁপানো গা হিম ধরা কথায় গায়ে কাটা দিয়ে উঠে সবার। হেনা ভয়ে আতঙ্কে উঠে চিৎকার করে বলল। রিড হৃদ চোখ ঘুরে তাকায় হেনা খানের দিকে, কপাল কুঁচকে সেদিকে এক পলক তাকিয়ে থেকে আবারও তাকায় আরাফ খানের চোখ বরাবর, ভ্রু নাচিয়ে বলল। কি করতে দিবে দাদা ভাই? বললি না তো। শক্ত গলায় বলে উঠল আরাফ খান। হৃদ, বেশি বেশি করছিস তুই এইবার। আগের ন্যায় ভ্রু কুঁচকে বলল। কোনটা বেশি বেশি হচ্ছে শুনি? আমাকে না জানিয়ে আমার মতের বিরুদ্ধে মেয়েকে আমার সামনে হাজির করেছে তোমরা, অথচ আমাকে বলছো আমি বেশি বেশি করছি। আর এখন আমার থেকে আশা করছো আমি মেয়েকে নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে ধেই ধেই করে সংসার করব। ইন্টারেস্টিং তো। আচ্ছা, তোমাদের কি অজানা ছিল কিছু যে মেয়েটা আমার বউ, আর এই সত্যিটা জানার পর আমি তাকে মেরে ফেলবো না এমন কিছু? বরং আমি তো তোমাদের স্পষ্ট ভাষায় বলেছিলাম এই মেয়েটাকে কখন আমার সামনে দ্বিতীয়বার যেন হাজির না করতে। তারপরে করেছ, কথা শুনুনি আবার। এখন আমার রিয়াক্ট করাটা তোমাদের আপত্তি, কিন্তু কেন? যা করার সবটা জেনে বুঝে তো করেছো তোমরা, তাহলে এখন এতটা হাইপার কেন হচ্ছ? হ্যাঁ, বিচলিত ভঙ্গিতে আরাফ খান বলে উঠল। হৃদ, অতীতে যেটা হয়েছে সেটার জন্য একতরফা মায়াকে দায়ী করাটা দায়ী নয়, পাপ হবে আমাদের। জেনে বুঝে সেই পাপটা করি কিভাবে বল? তাছাড়া আমাদের স্বার্থের জন্য আমরা মায়াকে আমাদের কাছে রেখেছি। এখানে মায়ার দোষটা কোথায়? ও তো ঠিকঠাক মনেই নেই ওর কখনো বিয়ে হয়েছে কিনা সেটা নিয়ে। টু গুড। দোষটা আপাতত খণ্ডাচ্ছি না আর পাপটাকে দেখতে চাচ্ছি না। এই মেয়েকে তোমাদের স্বার্থের জন্য একদিন রাখবে নাকি সারা জীবন রাখবে তোমাদের কাছে, সেটা তোমাদের ব্যক্তিগত ইস্যু। আমার দেখার প্রয়োজন নেই। যেটা আমার প্রয়োজন সেটা হলো ডিভোর্সটা। শান্ত ভঙ্গিতে হৃদকে বুঝার চেষ্টা করে কোমল স্বরে বলল। হৃদ প্লিজ, তাড়াহুড়ো কিছু করা ঠিক হবে না। আগে মায়া সুস্থ হোক, এরপর না হয়। তাছাড়া মায়া এখনো ছোট, ওর প্রাপ্ত বয়স্ক না হওয়া অবধি তোদের ডিভোর্স ডেটেড হবে না। ওর 18 হোক, তারপর না হয়। হালকা বিরক্তি ছেড়ে কপাল কুঁচকে বলল হৃদ। লেম এক্সকিউজ। ডিভোর্সের দরকার পড়বে না দাদা ভাই। আমাদের দুজনের বিয়েটা অযাচিত চাইল্ড ম্যারেজ হয়েছিল, সেহেতু সেটা কোর্টে নোটিশ দিলে পেপার বানিয়ে আমাদের বিয়েটা বাতিল ঘোষণা করা হবে। দুই পক্ষের দুটো সিগনেচার মাত্র, ব্যাস কোর্ট থেকে আমাদের বিয়েটা ডিরেক্ট বাতিল হয়ে যাবে। সেখানে ডিভোর্সের প্রয়োজন পড়বে না কখনোই। হৃদের পরপর বেপরোয়া কথায় আহত হচ্ছে উপস্থিত সবাই। হেনা খান কখনোই চান না মায়ের সাথে হৃদের বিয়েটা বাতিল হয়ে যাক। অনেকটা কাঠখড় পুড়িয়ে এই অবধি এনেছেন তিনি। আজ হঠাৎ করে সবকিছু নিঃস্ব হয়ে যাবে কথাটা ভাবতেই বুক ফাটা আর্তনাদে বের হচ্ছে ওনার। সবকিছু এভাবে শেষ করতে চান না তিনি, হৃদকে থামাতে চান, কিন্তু কিভাবে থামাবে সেটা বোধগম্য নয়। তিনি অসহায় চোখ দুটো বিচরণ করায় স্বামী আরাফ খানের মুখোদয় স্ত্রীর চোখের মনোভাব বুঝতে পেরে মুহূর্তেই চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নীরবে। কারণ আরাফ খানের এই মুহূর্তে ঠিক কিছুই করার নেই। হৃদ যা বলবে তাই করবে। সে যখন বলেছে বিয়েটা বাতিল করে যাবে, তার মানে করেই যাবে। হৃদকে বোঝানো দেয়, নয়তো হিতে বিপরীতে কিছু ঘটবে। দেখা যাবে হৃদ রাগের বসে মাকে একের পর এক আঘাত করে বসলো। তখন মাকে হৃদ থেকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তাই সময়ের বর্তিতা বুঝে চুপ থাকাটাই শ্রেয় মনে হলো আরাফ খানের কাছে। হৃদ নিজ বাক্য শেষ করে আবারও একবার নীরব চোখে আওড়ায় হেনা খানের কোলে রাখা মায়ের মুখোদ্দয়। মায়া অজ্ঞান অবস্থায় পড়ে আছে সেখানটায়। এক পলক সেদিকে তাকিয়ে থেকে উল্টো ঘুরে নিজের রুমের দিকে যেতে যেতে কাটকাট গলায় জানায় আজ হৃদ চলে যাবে। যাওয়ার আগে সকল কাগজপত্র দিয়ে যাবে, বিয়ে বাতিল করার নোটিশ, এবং বাংলাদেশে আপাতত সে আর আসবে না। তার কোনো কাজই নেই এখানে। যথাসম্ভব আজ রাতেই পাড়ি জমাবে নিজ গন্তব্যের জন্যে। বিষণ্ণতায় নির্মূল চিন্তাগ্রহ হয়ে উঠেছে খানবাড়ির প্রতিটি গুঞ্জে গুঞ্জে। সবকিছু ঠিকঠাক থেকেও যেন কিছুই ঠিক নেই এই খানবাড়ির মধ্যে। নিয়ম রুটিন মাফিক সবকিছুই চলছে নিত্যদিনকালের মতোই, তবেও যেন হাহাকার চিৎকারে গুঞ্জন শোনা যাচ্ছে খানবাড়ির সদস্যদের ভিতরকার থেকে। কান্না বিভোর চিন্তামগ্ন হয়ে সিটিয়ে আছে হেনা খান মায়াকে বুকে জড়িয়ে। থেকে থেকে কেঁদে কেঁদে উঠছে সবকিছু মনে করে। নিজের সর্বত্র চেষ্টা, আশা, ভরসা সবকিছু আজ শেষ হয়ে গেছে হৃদের জন্যে। হৃদ নিজের হাতে সবটা ইতি ঘটিয়ে গেছে। হৃদ মায়ের বিয়েটা আজ আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। অক্ষত অবুঝ মায়া ছোট হলেও আজ এতটা বুঝতে পেরেছে যে সে আজ থেকে হৃদের বউ নয়, সে মুক্ত নারী। তার সাথে হৃদ ভাইয়ের হওয়া বিয়েটা আজ বাতিল হয়ে গেছে। এখন সে কারো বউটো আর নয়, হৃদ ভাইয়ার তো মোটেও নয়। ধাবিত আরাফ খান নিজেই সবটা খুলে বলেছে মায়াকে। নিজের পাশে বসিয়ে সবকিছু ধীরে সুস্থে বুঝিয়েছে মায়াকে। মাথায় ব্যান্ডেজ নিয়ে মায়া চুপচাপ আরাফ খানের কথাগুলো শুনেছিল।
হৃদের প্রতি মায়ের মনে আলাদা যা টান ছিল সেটা হৃদের আঘাত করার সাথে সাথে উগড়ে গেছে মায়ের ছোট মন থেকে। হৃদের চাপ যা মায়ের মনে রয়ে গেছে সেটা হলো ভয়, জড়তা, আতঙ্ক। হৃদ মানে মায়ের জন্যে ভীষণ ভীষণ খারাপ লোক, পচা লোক, মিস্টার ভিলেন, অত্যাচারী স্বৈরাচারী পুরুষ তার হৃদ ভায়া, যার সবকিছু জঘন্যতম থেকে জঘন্য। মায়া প্রতিবাদ করেনি হৃদের চলে যাওয়াকে ঘিরে, বরং স্বস্তি পেয়েছিল, নির্ভয় হয়েছিল। আর হৃদের সামনে পড়তে হবে না বলে। হৃদ চলে গেছে আর 2 দিনের কৌটা পার হয়েছে। হৃদের সাদা মায়ার চাইল্ড ম্যারেজ হওয়ার কোনো রকম ম্যারেজ রেজিস্ট্রি পেপার ছিল না তাদের। দুজনের অপ্রাপ্ত বয়স হওয়ায় শুধু ধর্মীয় মোতাবেক কাজী দিয়ে কবুল পড়ানো হয়েছিল, যেটা আজ বাতিল হয়ে গেছে কোনো রকম ঝামেলা ছাড়াই। তে অবুঝ মায়ের মনে কোনোরূপ বিষণ্ণতা না থাকলেও হেনা খান ও আরাফ খানের মনের মধ্যে ঝড়ঝাপটা বয়ে যাচ্ছিল পরিস্থিতি উপলব্ধি করে। লাগামহীন বেলেল্লাপনা হৃদকে নিজের মাঝে আটকানোর শেষ সুযোগটা ছিল মায়ের সাথে হৃদের বিয়েটা ঘিরেছিল তাদের শেষ আশা ভরসা। মায়া বড় হওয়ার পর যদি হৃদকে বুঝিয়ে সুঝিয়ে নিজেদের মাঝে আটকানো যায় এই বলে যে হৃদের মা বাবার পছন্দ ছিল। মায়া বউ হিসেবে তারা হৃদের জন্য মায়াকে পছন্দ করে গেছে। হৃদ নিজের মা বাবাকে ভালোবাসার বদলে যদি মায়াকে মেনে নিয়ে সংসার শুরু করে এই আশায় দিন পার করেছে এতটা বছর। তারা অবশেষে মায়াকেও নিজেদের কাছে এনেছে হৃদের জন্য। এই আশায় যদি মায়া খান বাড়িতে থাকে হৃদের আশেপাশে, তাহলে হৃদের পাথর মনে যদি একটু হলেও মায়াকে দেখে নরম হয় বা মায়াকে আগে ভাগে চিনে রাখে। যখন তারা মায়াকে হৃদের বউ বলে দাবি করবে তখন হৃদ যেন চেরা পরিচয় নেই এমনটা বলে নাকচ না করতে পারে মায়াকে। সেটা ভেবে এত কিছু করা, কিন্তু নিয়তির লিখন ছিল বুঝি ঠিক তার উল্টো কিছু, যা এক মুহূর্তে লণ্ডভণ্ড এলোমেলো করে দিয়ে গেছে সবার জীবনটা। এসবটা এক মুহূর্তে শেষ করে দিয়ে গেছে হৃদ। এত বছরের সাধনা আশা সবকিছু নষ্ট করে দিল সে। মায়াকে অস্বীকার করে বিয়েটা বাতিল করে দিল। এখন মায়াকে নিজের বাবা মার কাছে ফিরিয়ে দিতে হবে এমনটা ভাবতে যেন হেনা হাহাকার কান্নায় ভেঙে পড়ছে বারবার। হৃদকে কাছে না পেলেও তাদের মায়াকে ঘিরে ভালোই দিনকাল পার হচ্ছিল। আনন্দিত মুখরিত সুখে দিন গুনছিল তারা মায়াকে নিয়ে। ছেলে ছেলের বউ নাতি সবাইকে হারিয়ে মায়াকে আঁকড়ে ধরে পার করতে চেয়েছিল জীবনের বাকি সময়গুলো। কিন্তু এখন কি করবে তারা? কিভাবে ধরে রাখবে মায়াকে নিজেদের কাছে? এখন মায়ের বাবা মা সত্যিটা জানলে জোর করে নিয়ে যাবে মায়াকে হেনা খানের বুক থেকে। কখনোই থাকতে দিবে না মায়াকে খান বাড়িতে। মায়ের বাবা শফিকুল ইসলাম খানবাড়ির সাথে সম্পর্কের ইতি টানতে আগে থেকে চেয়েছিলেন, শুধু আরাফ খান ও হেনা খানের জন্য পারেনি সেটা করতে এতদিন। তারা শফিকুল ইসলামের মৃত বাবাকে দেওয়া ওয়াদার কথা মনে করি এক প্রকার বাধ্য করে টেনে এতটা পথ এসেছে। মায়াকেও নিজেদের কাছে নিয়ে এসেছেন, সবটাই ঠিকঠাক চলছিল। কিন্তু আবারও সবটা হঠাৎ করে থেমে গেছে হৃদের জন্য। হেনা খান মায়াকে জড়িয়ে দিশেহারা হয়ে উঠেছে কিভাবে মায়াকে নিজেদের কাছে রেখে দেওয়া যায় সেটা ভেবে। এখনো মায়ের পরিবারে কেউ কিছু জানে না মায়ের সাথে হৃদের বিয়ে বাতিল হওয়াটা নিয়ে। হেনা খান মনে মনে কঠোর সিদ্ধান্ত নেন, তিনি জানাবেন না কোনো কিছু মায়ের পরিবারকে এই বিষয়ে, আর না কাউকে জানাতে দিবে। হবেন তিনি স্বার্থপর, খুব স্বার্থপর। শেষ বয়সে বেঁচে থাকার জন্য যদি তাকে স্বার্থপর হতে হয় তাহলে হবেন তিনি দুনিয়ায় মহা স্বার্থপর মানুষ। তবুও মায়াকে কিছুতেই ছাড়বেন না তিনি, দূরে যেতে দিবে না মায়াকে নিজে থেকে। দরকার হলে তিনি মায়াকে নিয়ে দূরে কোথাও চলে যাবে, এই দেশ ছেড়ে চলে যাবে মায়াকে নিয়ে। তবুও কাউকে দিবে না মায়ের ভাগ, দিবে না মায়াকে নিজের কাছ থেকে ছিনিয়ে নিতে। অন্ধকার ঘরময় রুমটিতে মায়ের বুকে চাপিয়ে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিগড়ে চোখে পানি ফেলছে হেনা খান। মায়ের গভীর উষ্ণ নিঃশ্বাসের শব্দে বোঝা যাচ্ছে সেই মুহূর্তে কতটা গভীর ঘুমে মগ্ন। হেনা খান থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে কান্নায়। হুট করে নিজের রুমের দরজা ঠেলে হাতে ফোন নিয়ে প্রবেশ করে আরাফ খান। অন্ধকার রুমটি চোখ আউড়িয়ে কপাল কুঁচকে আসে তার। মুহূর্তে কিছু একটা ভেবে চট করে আলো জ্বালায়। অন্ধকার রুমটিতে আলোকিত হয় ঘরময়। চোখে পড়ে কান্নায় নেতিয়ে পড়া প্রিয়তমা মুখ। আরাফ খান সেদিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন সন্তর্পণে। বুঝতে পারছে প্রিয়তমার মনের অবস্থা, তারও ঠিক একই অবস্থা মনের, কিন্তু তিনি তা প্রকাশ করতে পারছেন না। ছেলে মানুষের কান্না করা মানায় না, ছেলেরা কান্না করতে জানে না, তাই তিনিও কান্না করবেন না, একদমই না। বরং প্রিয়তমা ও মায়াকে সবকিছু থেকে আঁকড়ে রাখবে নিজের বক্ষপিঞ্জরে। ফোনের গুটির শব্দে ধ্যান ভাঙে আরাফ খানের। আহত দৃষ্টিতে তাকায় ভিডিও কলে থাকা ছোট কন্যার দিকে। ফোন স্ক্রিনে ঝলমল করে ওঠে সুন্দরী মধ্য বয়স্ক মেয়েটি আবারও শীতল কণ্ঠে আরাফ খানকে উদ্দেশ্য করে বলে উঠল, বাবা, মাকে ফোনটা দাও, বলো আমি কথা বলতে চাইছি। আর তুমিও এতটা ভেঙে পড়ো না, যা হবার তা হয়ে গেছে। সেটা নিয়ে ভাবলে টেনশন ছাড়া কিছুই ফিরে আসবে না আমাদের জীবনে। বি স্ট্রং বাবা, আমি নেই, মাকেও তোমার সামলাতে হবে। মাকে ফোনটা দাও, বলো আমি কথা বলবো এখন। মেয়ের কথায় আবারও হতাশজনক দীর্ঘ নিঃশ্বাস ফেলেন আরাফ খান। গত 2 দিন ধরে লাগাতার ফোনে ছিল
তার ছোট কন্যা মেহেরবান। খানবাড়ির সকল পরিস্থিতি সম্পর্কে অবগত মেহেরবান। হৃদ ও মায়ের সম্পর্কে ঘটিত সকল জটিলতা জানা তার। বাবা মার সাথে মেহেরবানও চেয়েছিল মায়াকে খানবাড়িতে রাখতে হৃদের বউ করে। মায়াকে মেহেরবানেরও ভীষণ পছন্দ হৃদের বউ হিসেবে। হৃদের বাবা মার পছন্দ মায়া ছিল বলে মেহেরবানের আগ্রহটা মায়ের প্রতি একটু বেশি ছিল। ভাই ভাবি রেখে যাওয়া সে স্মৃতি ও পছন্দ ছিল মায়া হৃদের জন্যে। কিন্তু হৃদের খাপছাড়া বেপরোয়া আচরণের জন্যে ভাই ভাবি শেষ ইচ্ছাটাও ধরে রাখতে পারেনি তারা কেউই। কথাগুলো ভেবেই বাবা আরাফ খানের অগোচরে খুবই সন্তর্পণে একটা তপ্ত শ্বাস ফেললেন মেহেরবান। তিনি বুঝতে পারছেন নিজের বাবা মার মনের অবস্থা। তাই ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে বাবা মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন তিনি। স্বামী ছেলে মেয়ে দুটোকে নিয়ে 4 সদস্যের পরিবার, বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। এই মুহূর্তে মা বাবার পাশে থাকতে পারছেন না বিধায় বারবার ফোন করা ওনার। আরাফ খানের শীতল হাত হেনা খানের গাল ছুঁয়ে দিতে পিটপিট করে চোখে চোখে তাকান তিনি। অশ্রুভিজা লাল লাল চোখ জোড়া আরাফ খানের দৃষ্টিতে স্থির হতে বুক কেঁপে ওঠে আরাফ খানের। হেনা খানের এমন অবস্থাটা মেনে নিতে পারছেন না তিনি, কিন্তু তিনিও নিরুপায়, কিছুই করতে পারবে না প্রিয়তমার সুখের জন্য। হাত বাড়িয়ে হেনা খানের দিকে ফোন এগিয়ে দিতে দিতে স্নেহ ভেজা গলায় বলল, নাও, মেহেরবান কথা বলতে চাই তোমাদের সাথে। কথা বলো তোমরা। মায়াকে আমার কাছে দাও, আমি ওকে শুইয়ে দেই। ঘুমিয়ে পড়েছে ও। মায়াকে নিয়ে যাওয়ার বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি হেনা খান। মায়াকে দুহাতে আরো শক্ত করে বুকে আঁকড়ে ধরে ক্ষিপ্ত গলায় আরাফ খানকে উদ্দেশ্য করে বলে উঠল, না, দেব না আমি আমার সোনামাকে। ও আমার কাছেই থাকবে আমার সব সময়। আমি ওকে এইভাবেই নিয়ে কথা বলবো, নয়তো নয়। রেখে দাও ফোন, বলবো না কথা আমিও কারো সাথে। যাও তুমি এখন এখান থেকে। স্ত্রীর মনের বেগতিক ভ্যাপসা তিক্ত আচরণটা বুঝতে পেরে চুপ করে যান আরাফ খান। হেনা খানের মনে মায়াকে হারানো যে ভয়টা কাজ করছে সেটা অস্বাভাবিক কিছু না, বরং স্বাভাবিক। মায়ের পরিবারকে আজ নয়তো কাল মায়া ও হৃদের বিয়ে বাতিল হওয়ার বিষয়টা জানাতে হবে। সবকিছু জানার পর নিশ্চয়ই মায়ের বাবা মায়াকে খানবাড়িতে রাখতে চাইবে না, মায়াকে নিয়ে যাবে চিরতরের জন্য। সেই সাথে সকল সম্পর্ক ছিন্ন করে যাবে খানবাড়ির সাথে মায়ার। তিনি একবারে কিছু বলে না, প্রিয়তমাকে চুপচাপ চোখ আওড়ায় হেনা খানের ক্ষিপ্ত দৃষ্টিতে। তখনই হাতে চেপে ধরা ফোন থেকে আবারও কানে আসে মেহেরবানের শান্ত কণ্ঠ আরাফ খানকে। বাবা, মাকে ফোনটা দাও। মার ওঠার দরকার নেই, থাকুক মায়া মার সাথেই। আমার সমস্যা নেই এভাবে কথা বলতে। দাও, তুমি ফোনটা মাকে দাও। আরাফ খান হাত বাড়িয়ে ফোনটা হেনা খানের দিকে এগিয়ে দিতে অতি সন্তর্পণে ফোনটা হাতে তুলে নেয় হেনা খান। ফোনের স্ক্রিনে ঝলমল করে ওঠে মেহেরবানের মুখাপেক্ষী হতে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, মেহেরবান। মা, বোকামি কেন করছো তুমি? তোমার কি বোকামি করার বয়স এখন আর আছে? যা হবার তা হয়ে গেছে। এখন জেদ ধরে পাগলামো করলে কি সবকিছু ঠিক হয়ে যাবে আবার? হৃদ কি নিজের রিজন চেঞ্জ করে ফেলবে? উল্টো দেখা যাবে যে তোমার পাগলামিতে হৃদ একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন করে বসবে সবার সাথে। তখন ঠিক লাগবে ব্যাপারটা? আমরা সবাই জানি হৃদ কেমন। তারপরও আর কিসের আশা তোমার হৃদের উপর? সব কিছুর জেদ এবার ছাড়ো মা, শান্ত হও তুমি। পাগলামো না করে ঠান্ডা মাথায় সমাধান খোঁজো। কি করতে হবে পরে? মেয়ের কথায় আবারও টলমল করে উঠে অশ্রু ভেজা চোখ দুটো হেনা খানের। মুহূর্তেই এক গাল গড়িয়ে পড়ল নোনা জল। এক হাতে ভাজে মায়াকে বুকে রেখে অন্য হাতের ভাজে ফোনটা চেপে ধরা অবস্থায় আবারও ফুপিয়ে ওঠে কান্নায়। মায়ের মাথায় হেনা খান নিজের গাল টেকে কান্নায় ফুপাতে বুক ফুলিয়ে শব্দ করে শ্বাস ফেলল মেহেরবান। মায়ের মনের অবস্থা বুঝে অতি সন্তর্পণে আবারও শীতল গলায় বলে উঠল, মা, যেটা যেভাবে চলছে আপাতত সেটা সেইভাবেই চলতে দাও। পাগলামো না করে সময় নিয়ে ভাবো নেক্সট আমাদের কি করতে হবে। আর আপাতত হৃদকে মায়ার সম্পর্কে কোনো কিছু বলা দরকার নেই। হৃদ থাকুক ওর মতো করে। ভবিষ্যতে দেখা যাবে কি করা যায় হৃদকে নিয়ে। মায়া নয় তো অন্য কোথাও হৃদকে বিয়ে করানোর চেষ্টা করা যাবে তখন। এখন এসব বিষয় নিয়ে ভাবার দরকার নেই। এখন যেটা ভাবার দরকার সেটা হলো মায়ার পরিবারকে আমাদের সত্যিটা জানাতে হবে। হৃদ আর মায়ার বিয়ে বাতিলের বিষয়টা ওনাদের জানানো উচিত। ওনারা মায়ার বাবা মা হিসেবে আমাদের প্রথম দায়িত্ব ছিল ওনাদেরকে আরও আগে এই বিষয়টি জানানো। তারপর ওনাদেরকে নিয়েই আমাদের বিষয়টি আগানো উচিত ছিল। মা বাবা হিসেবে মায়ার জন্য ওনারা যা ডিসিশন নিত সেটাতে আমাদের সহমত পোষণ করা দরকার ছিল। কিন্তু আমাদের ভুল, আমরা আরও আগে জানাইনি এই বিষয়টি ওনাদের। এখন তারা কি রিয়েক্ট করবে সেটাই।
কথাগুলো বলতে বলতে থেমে যায় মেহেরবান। মায়ের বদলিত চেহারায় খানিকটা থমথমে খেয়ে যায় মেহেরবান। মায়ের রাগী দৃষ্টিতে চুপ করে যায়। হেনা খান রাগে চোখ শক্ত করে তাকিয়ে আছে মেহেরবানের দিকে। মেহেরবান থামতে রাগে কটমট করে চলে ওঠে হেনা খান। তীর মেজাজে বলে উঠল সাথে সাথে হেনা খান। খবরদার, যদি কেউ মায়ার পরিবারকে এসব বিষয়ে কিছু জানাও তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না বলে দিলাম। যদি কেউ আমার কথার বিরুদ্ধে গিয়ে মায়ার পরিবারকে কিছু জানায় বা জানাতে চায় তাহলে আমি এই বাড়িঘর ছেড়ে ছুড়ে মায়াকে নিয়ে দূরে কোথাও চলে যাব, জীবনের মতো। আর কখনোই ফিরে আসব না এই অশুভ বাড়িতে, তোদের এই বেহায়াপনার মধ্যে। তখন থাকিস তোরা তোদের মতন করে। আমি নাক গলাতে আসবো না তোদের পারিবারিক বিষয়ে, কিন্তু আমার সোনামার বিষয়ে আমি তোদের কারো কাছ থেকে কোনো পারমিশন বা ডিসিশন চাচ্ছি না। আমি আমার ডিসিশন জানিয়েছি তোদেরকে। মায়া আমার নাতনি, আমার সোনামা। ও আমার সাথে থাকবে বাকিটা জীবন এই বাড়িতে। যদি আমার সোনামার জায়গার এই বাড়িতে না হয় তাহলে আমিও এই বাড়িঘর সংসার দিই কিছুই চাই না। আমি শেষ বয়সে এসে তোদের সংসার ত্যাগ করব, তোদের ত্যাগ করব, সব কিছু ত্যাগ করব। আমি আমার সুখ চাই, আর আমার সুখ এখন আমার সোনামাকে ঘিরে। আমি তিক্ততা বিষিয়ে উঠেছি তোদের সাথে যুদ্ধ করতে করতে। আমাকে এখন একাকিত্ব ঘিরে ধরেছে। বিষাক্ত লাগে এখন তোদের বিরূপ আচরণগুলি। তোরা কেউ আমার কথা চিন্তা করিস না। তোরা তোদের সংসার, তোদের ছেলে মেয়ে, তোদের সব কিছু নিয়ে ব্যস্ত। তোরা তোদের সুখটা খুঁজে বেড়াস, আর আমি তোদের সুখে রাখার চেষ্টা করতে করতে আজ ক্লান্ত। এখন আমার সুখ চাই, মানসিক শান্তি চাই। আমি আর একাকিত্ব জীবন পার করতে চাই না। আমি হাঁপিয়ে উঠেছি আপনজনদের সাথে লড়াই করতে করতে। হৃদকে বছরের পর বছর কাছে পাওয়া যায় না। দুই মেয়ে তাদের স্বামী সন্তান নিয়ে দূরদেশে থেকে সংসার নিয়ে। মা বাবার সান্নিধ্য তাদের পছন্দ না। আর আমার স্বামী সারাদিন রাত অফিস আর কাজ করে বেড়ায়। একা আমি আছি না মরে গেছি কারো কোনো খবর থাকে না। আমার টাকা আছে কিন্তু সুখটা আমার দুনিয়ায় দূর দূরান্তে নেই। তাই এখন আমার টাকা নয়, সুখ লাগবে। আমার এখন কাউকে চাই না, স্বামী, সন্তান, নাতনি, কাউকে চাই না। আমার শুধু আমার সোনামাকে চাই। আমি একাকিত্ব দূর করার মাধ্যম চাই। আমার সুখ আমার সোনামা। আমার সোনামার জীবনে কোনো হৃদ দরকার নেই। আমি যথেষ্ট আছি আমার সোনামার জন্য। আমি নিজে ওর জন্য ছেলে খুঁজব, বিয়ে দেব। তারপর ওর স্বামীকে সহ আমি এখানে বাড়িতে রেখে দেব আমার কাছে। তারপর আমার সোনামাকে কোথাও যেতে দেবো না আমার থেকে। হেনা খানের পরপর কথায় আহত হচ্ছিল উপস্থিত বাবা মেয়ে দুজনেই। চলচল চোখে তাকায় হেনা খানের দিকে দুজনেই। বাবা মেয়ে দুজনেই হেনা খানের বিষাক্ত একাকিত্বের ধাঁচ আঁচ করতে পারছে। সময়ের সাথে সাথে হেনা খানের দীর্ঘদিনে তিক্ততা আজ বহির্ভূত ঘটেছে। বিষণ্ণতায় ঘিরা হেনা খান আজ ক্লান্ত, বড্ড ক্লান্ত। পরিবার পরিজনের সকলের ব্যস্ততার পাল্লা মাপতে গিয়ে দিন শেষে নিজেকে একা পেয়ে অনেক মানসিক রোগী হয়ে উঠেছে। তাই আজ সঙ্গী খুঁজছে শেষ বয়সে নতুন করে বাঁচার তাগিদে। সেই সঙ্গী হিসেবে আজ মায়াকে পাশে চাই হেনা খান, সত্যিই চায়। নয়তো মানসিক চাপে চাপে পাগল হয়ে উঠতে বেশি দিন নয়। বাবা মেয়ে দুজনেই বেশ বুঝতে পারছে হেনা খান এই মুহূর্তে মানসিকভাবে ডিস্টার্ব হওয়াতে মানসিক রোগী হয়ে যাচ্ছে দিন বা দিন। এই মুহূর্তে মায়াকে হেনা খানের থেকে আলাদা করলে হিতে বিপরীতে কিছু ঘটবে নিশ্চিত। মায়াকে এই মুহূর্তে হারিয়ে ফেললে হেনা খান আরো বেশি মানসিক চাপে পড়ে যাবে। তাই আপাতত মায়াকে হেনা খানের থেকে দূরে করা যাবে না, কিছুতেই না। সিদ্ধান্ত বদলান আরাফ খান। যতদিন না তার স্ত্রী স্বয়ংসম্পূর্ণ ঠিকঠাক হচ্ছে ততদিন না হয় জানাবে না মায়ের পরিবারকে বিয়ে বাতিলের বিষয়টা। স্ত্রী সুস্থ হোক, তারপর সবকিছু নিয়ে ভাবা যাবে। আরাফ খানের মুখ খোলার আগেই বেগতিক আবারও মেহেরবান ত্বরান্বিত হয়ে বলে উঠল। কিন্তু মা তো। মেয়ের বাক্য শুরু করার আগে খেপে যান হেনা খান। ধমকের স্বরে বলে ওঠে, বললাম না, নাক গলাবি না আমার সোনামার বিষয়। যা তোরা, একা থাকতে দে আমাদের। কেন ফোন করছিস বারবার এখানে? কি চাই তোদের এখানে? হ্যাঁ,
মায়ের পাগলামোতে আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেহেরবান। আপাতত হেনা খানকে কিছু বলে লাভ হবে না সেটা ঠিক বুঝতে পারছে মেহেরবান। আগে মায়ের একাকিত্ব দূর করতে হবে, নিজের মাকে সুস্থ করতে হবে, তারপর যা করার করতে হবে। মায়ের মুখের দিকে হতাশ ভঙ্গিতে তাকায়। মুখ খোলার আগে আরাফ খান নিজের স্ত্রীকে শান্ত করার চেষ্টা করে দ্রুত বলে উঠল, ঠিক আছে, তোমার কথাই হবে একবার থেকে। কেউ কিছু জানবে না মায়ার পরিবারকে। তোমার মতের বিরুদ্ধে যাব না আমরা কেউ। তুমি শান্ত হও হেনা, তোমার কাছ থেকে কেউ মায়াকে কেড়ে নিবে না। তোমার সাথেই থাকবে মায়া, আমি ওয়াদা করছি তোমাকে এই নিয়ে। এরপরও শান্ত হও তুমি, আগে তাকাও আমার দিকে, দেখো আমাকে তুমি। স্বামীর এ কথায় রাগটা খানিকটা কমলেও পুরোপুরি নরম হয়ে আসতে পারেনি হেনা খানের মন। শক্ত দৃষ্টিতে তাকায় আরাফ খানের দিকে। মায়ের বেগতিক আচরণ বুঝতে পেরে ফোনের ওপাশ থেকে ঠান্ডা কণ্ঠে বলে উঠল মেহেরবান, মা, আমি কয়েকদিনের মধ্যে বাংলাদেশে আসছি ফিয়াকে নিয়ে। একেবারে চলে আসবো দেশে। এবার থেকে বাংলাদেশেই থাকবো তোমার পাশে পাশে। মেয়ের কথায় মুহূর্তে গলে মোম হয়ে যায় হেনা খান। মেহেরবান বাংলাদেশে চলে আসবে বিষয়টা শুনতে চট করে আবেগী হয়ে বলে উঠল, সত্যি সত্যি চলে আসবি তোরা সবাই? চলে আসবো মা। পরের দেশে নিজের আপনজনদের টান আর আসছে না মা, তাই চলে আসবো মায়ের কোলে, আপনজনদের কাছে। কিন্তু বাকি দুজন বাবা ছেলে এখন কেউ আসবে না মা, শুধু আমি আর ফিয়া আসবো এখন। শামীম নিজের বিজনেস গুছিয়ে সিট করবে বাংলাদেশে, তারপর কয়েক মাস লাগবে। একেবারে চলে আসবে বাংলাদেশে আমাদের কাছে। ফিয়াকে কলেজে ভর্তি করাবো ঢাকায়, বাকি পড়া সব বাংলাদেশে থেকেই করবে। আর আয়নের ডাক্তারি ইন্টার্নশিপ চলছে, এই বছর শেষ হবে। লন্ডনে হসপিটালে জয়েন করবে বলেছে। সব মিলে 1 বছর সময় লাগবে ওর, তারপর বাংলাদেশে আসবে। এখন আসতে চাইছে না, বছর খানিকটা নাকি লাগবে ওর বাংলাদেশে আসতে। তবে একেবারে আসতে চাইছে না বাংলাদেশে, এখানেই থাকতে চাইছে। বাংলাদেশে নাকি প্রতি বছর যাতায়াত রাখবে আমাদের সাথে। তুমি কথা বলে দেখো ও কি বলে মা। আমি বলেছি তোমাকে কল দিতে, বললো তোমাকে নাকি রাতে কল করবে ফ্রি হয়ে। আমি সবটা বলেছিলাম হৃদের বিষয়, সবটা জেনেই তোমার সাথে এ কথা বলতে চায়। যদি পারো বলিও আমাদের সাথে যেন বাংলাদেশে আসেও, তোমার আর বাবার সাথে দেখা করে যায়। মেয়ের কথায় শান্ত হন হেনা খান। খানিকটা আশ্বস্ত হলেও একেবারে চিন্তামুক্ত হতে পারেননি তিনি। মেয়ের সাথে ঠান্ডা মাথায় আরো কিছুক্ষণ টুকটাক কথা বলে ফোন রেখে দেন তিনি। মায়াকে জড়িয়ে ধরা অবস্থায় আবারও খাটের সাথে হেলান দিয়ে শুয়ে পড়েন। মায়া বিভোর ঘুম হেনা খানের বুকের মধ্যে। আরাফ খান স্ত্রীর দিকে শান্ত চোখে তাকিয়ে থেকে উঠে খাটের অন্য পাশে গিয়ে হেলান দিয়ে শুয়ে পড়ে চিন্তায়। হুট করে যেন আরাফ খান বড্ড অসহায় পড়েছেন স্ত্রী, নাতি ও মায়াকে নিয়ে। হৃদের জেদ, হেনা খানের মানসিক অসুস্থতা, মায়াকে সামলানো, সবকিছুই যেন একা কাঁধে পড়ে গেছেন আরাফ খানের। রুমের লাইট নিভিয়ে দুজনে দুপাশে চিন্তার সহিত চোখ বন্ধ করে নেয়। মুহূর্তে বিষাক্ত নীরবতা ছেয়ে যায় সম্পূর্ণ রুমটা জুড়ে। কতটা সময় একে অপরের চিন্তায় মগ্নে বিভোর ছিল জানা নেই। তবে হুট করে আবারও ফোনের তীক্ষ্ণ শব্দে ধ্যান ভাঙে দুজনারই। হেনা খানের জাগ্রত অবস্থায় থাকলেও নড়চড় নেই বিন্দুর। আরাফ খান চোখ খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে ফোনের দিকে তাকাতেই ফোনের স্ক্রিনে ঝলমলে করে ওঠে আয়ন নামক শব্দটি। রুমের লাইট জ্বালিয়ে দেয়াল ঘুরিয়ে দিকে তাকাতেই চোখ পড়ল রাত 12:46। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভিডিও কলটি রিসিভ করে। সাথে সাথে স্ক্রিনে ভেসে উঠে উজ্জ্বল শ্যাম বর্ণের একজন তরুণের হাস্যোজ্জ্বল চেহারাটি। গায়ের সাথে অ্যাপ্রন জড়িয়ে মেডিকেলের করিডোর ধরে বের হচ্ছে পার্কিং এরিয়াতে। আরাফ খান ফোনের স্ক্রিনে ফেসে উঠতে ক্লান্ত মাখা ফেসে দারুণ হেসে বলে উঠল, আসসালামু আলাইকুম ইয়াংম্যান, কি অবস্থা আপনার? সব ঠিকঠাক তো? কথাগুলো বলতে বলতে কারের দরজা খুলে গাড়িতে উঠে বসলো আয়ন। আরাফ খান আয়নের কথায় একগাল কৃত্রিম হাসলো। হেনা খানকে এক পলক দেখে নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম ইয়াংম্যান। অবস্থাটা আমরা আপাতত ব্যক্তিগত চলছে, সেটাই সব ঠিকঠাক বলতে পারছি না। বুঝে নিতে হবে অবস্থাটা আপাতত কোথায় আছে আমরা। আরাফ খানের কথায় আবারও ক্লান্তিতে দারুণ হাসলো আয়ন। ড্রাইভিং সিটে বসে নিজের ফোনটা সামনে স্টিক হ্যাঙ্গারে রেখে গায়ে চড়ানো অ্যাপ্রনটি টেনে খুলতে বলল, তোমার বেগতিক অবস্থার গতি ধরাতে হবে না ভাই, তোমার অবস্থার রোগ নিরাময় করতে হবে। তাই আগে বলো রোগীকে তুমি নাকি তোমার বউ? রোগীকে চিহ্নিত না করে তো তার রোগ নিরাময় করতে পারছি না আমি। আগে রোগীর সাথে পরিচয় করা ফটাফট, আমিও ডাক্তার হয়ে ঝটপট হুটার প্রেসক্রিপশন দিয়ে দেবো, কি বলো? আয়নের কথা এবার মন খুলে হাসলো আরাফ খান। আয়ন প্রাণবন্ত হাস্যোজ্জ্বল মানুষ, সব পরিস্থিতিতে মানুষকে মানিয়ে নিতে সাহায্য করে, পাশে থেকে মানুষ বোঝানোর ক্ষমতা বেশি।
আয়ন আর হৃদ দুজনেই দুই রকম ধাঁচে। হৃদ উগ্র, রকচটা, একগোয়া অ্যাটিটিউড সম্পন্ন ও গম্ভীর মানুষ। তো অন্যদিকে আয়ন প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল, বিচক্ষণতা, দারুণ পুরুষ। আরাফ হেসে বলে উঠল, একমত। স্বামী ঠিক আছে, ঝটপট বউয়ের চিকিৎসাটা করে ফেলুন তো ডাক্তার সাহেব। রোগ গন্ধটা আর ভালো লাগছে না। এবার আমার বউটাকে ঠিক করে তুলুন ডাক্তার সাহেব। ভিজিট নিয়ে চিন্তা করবেন না, টাকাটা একটু পুষিয়ে দেব আপনাকে, সমস্যা নেই। আরাফ খানের কথায় আবারও হাসলো আয়ন। বলিষ্ঠ সুঠাম দেহের, জড়ানো ধূসর রঙের শার্টের হাতাগুলো গুটাতে গুটাতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ফোনের স্ক্রিনে। নিজের ভ্রু নাচিয়ে বলল, দামি বইয়ের জন্য স্বল্পমূল্যের ভিজিট, বিষয়টা কি খানবাড়ির বইয়ের জন্যে অপমানজনক হয়ে গেল না? কথা বলতে বলতে এসে বসলো হেনা খানের সামনে। আরাফ খান হেনা বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিল স্বামীর মুখের দিকে। আয়নের প্রতিটা কথায় হেনা খানের কান অব্দি গেছে। আয়ন যে নিজে নানাভাবে মন ভালো করার চেষ্টা করছে সেটা বেশ বুঝতে পারছে হেনা খান। আরাফ খান এক পলক হেনা খানকে দেখে নিয়ে দুষ্টুমি কণ্ঠে বলল, সমস্যা নেই ডক্টর, খান বাড়ির বউয়ের অপমান হয় সেই প্রেক্ষিতেই পুষিয়ে দিব আপনাকে। তবু বউ ভালো হওয়া চাই আমার। বউ ভালো করে দিন আমার হাতে, তাহলেই হবে। নিন বউয়ের সাথে কথা বলুন। কথাগুলো বলতে বলতে ফোন বাড়িয়ে দেয় হেনা খানের দিকে আরাফ খান। ফোনটা হাতে মুঠোয় নিতে মুখোমুখি হয় দুজনেই। আয়ন হেনা খানকে দেখেই সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম নানুমা, কেমন আছো তুমি? আয়নের কথায় মলিন হাসলো হেনা খান। আস্তে করে বলল, এই তো ভাই, ভালোই আছি। তোরা যেমন রেখেছিস তেমনই ভালো আছি। হেনা খানের কথার মানে বুঝতে পারে আয়ন। মুখে টান টান হাসি রেখে বলে ওঠে, আ তাহলে তো তুমি কোনো রোগী ঢুকে নাও, সুস্থ তুমি। আমরা তো তোমাকে ভালো রেখেছিলাম। এখন বলো, যদি তোমার স্বামী তোমাকে এদিক সেদিক কষ্ট দিয়ে রোগীটুকি বানিয়ে ফেলে, তাহলে তোমার কথাই যুক্তি থাকবে, আমরা না। দোষী তোমার স্বামী হবে তখন। স্বামীর সংসারে ভালো না লাগলে আমার সংসারে চলে আসো তুমি। আমি এখনো সিঙ্গেল আছি কিন্তু। আয়ন কথাগুলো বলেই বেখেয়ালিভাবে চোখ পড়ে হেনা খানের বুকের ঘুমন্ত মায়ার দিকে। দৃষ্টি সরিয়ে নিতে গিয়ে চমকে উঠে আবারও সেদিকে তাকায় খানিকটা কপাল কুঁচকে। ঘুমন্ত মায়া হেনা খানের বুকের পাশে চেপে থাকার কারণে চেহারাটা স্পষ্ট বোঝা না গেলেও মুখের এক পাশ ঠিকই দেখা যাচ্ছে। কপালে সাদা ব্যান্ডেজ করা, চুলগুলো খানিকটা এলোমেলোভাবে আছড়ে পড়ে আছে মুখে। আয়ন মেয়েটাকে চিনতে পারল না। কৌতূহলবশত নিজের নানুমাকে কপাল কুঁচকে প্রশ্ন করলো সাথে সাথে। মেয়েটি কি নানামা? একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হেনা খান বলে উঠল, মায়া, আমার সোনামা। হৃদির নাবালিকা বউ? আয়নের প্রশ্নটা পছন্দ হয়নি হেনা খানের। তিক্ত মনে যেন আরো ঘি পড়ল আয়নের প্রশ্নটায়। তিক্ততা তিত্তির করে বাড়ল। বিদ্রুপ কণ্ঠে বলল, সেটা ছিল কাল অবধি, এখন আর নেই। হৃদ বিষয়টা বাতিল করে গেছে। মায়া এখন কারো বউ নয়। আর না মায়ার কোনো স্বামী আছে। মায়া শুধু খান বাড়ির মেয়ে, অন্য কিছু না। হেনা খানের বিদ্রুপ কথায় স্মিত হাসল আয়ন। খান বাড়িতে ঘটে যাওয়া সকল ঘটনা সম্পর্কে অবগত সে। শুধু মায়াকে দেখা হয়ে ওঠেনি তার এতদিন। নিজের মায়ের মুখে বেশ কয়েকবার মায়ের নামটা শুনেছিল, ফোনে ভিডিও কলে কথা বলতে দেখেছিল বেশ কয়েকদিন দূর থেকে। ব্যস্ততায় আয়নই দেখা হয়নি মায়াকে। হৃদ সম্পর্কে অবগত ছিল বলেই হৃদের বাল্যবিবাহটা নিয়ে এতটা মাথা ঘামায়নি সে। মায়াকে ঘিরে অনেক কিছু ঘটে গেছে হৃদের জীবনে। অনেক কিছু হারিয়েছে হৃদ, তাই মায়াকে দ্বিতীয়বার নিজের জীবনে জড়াবে না সে, এমনটা ধারণাও ছিল আয়নের আগে থেকেই। এখন তাই হলো। হৃদ সবটা জানতে পেরে সম্পর্ক বিচ্ছিন্ন করে গেল মায়ার সাথে। নেক্সট হৃদ কি করবে সেটা হৃদই জানে ভালো। আপাতত হৃদের পরবর্তী পদক্ষেপের জন্য সবাই অপেক্ষা করতে হবে। হৃদের বউকে নিয়ে নিজ পরিবারে সবার মাতামাতি থাকলেও আয়ন সেদিকে বিশেষ একটা পাত্তা ছিল না। মায়ার সাথে কথা বলে ফিহা প্রায় উৎফুল্লতার সঙ্গে আয়নকে বলতো, ভাই জানিস, হৃদ ভাইয়ের বউটা কত সুন্দর, কতটা মায়াবী। নামের সাথে চেহারারও পুরো মিল আছে। সবটা জুড়ে শুধু মায়া আমায়া ভাব। আহ ভাই, তুমিও কিন্তু মায়ার মতো একটা বউ আনবে আমাদের জন্য, বুঝলে? আয়ন শুধু বোনের কথায় বিস্মিত হতো। বুঝতে পারতো মায়াকে বেশ মনে ধরেছে ফিহার, তার জন্য আয়নের কাছেও আবদার করে বসতো মায়ের মতো ভাবি আনার। আয়ন পরিস্থিতি বুঝে চুপ থাকতো, নয়তো মাঝে মাঝে বলতো আচ্ছা নিয়ে আনবো। কথাগুলো মনে মনে আওড়ায় আয়ন। হিনা খানের বদলিত শক্ত চেহারায় তাকায়, পরিস্থিতি বুঝে খানিকটা সচেতন ভাব টানলো মুখে। গম্ভীর মুখে বলল, নানুমা, যা হবার তা হয়েছে। সেটা নিয়ে মনে কষ্ট পুষে রাখলে তোমার চারপাশটা তোমার কাছে তিক্ত মনে হবে। কেন হয়েছে ভাবতে ভাবতে তুমি আটকে থাকবে অতীতের পাতায়। অতীত কারোর জন্য খুব বেশি সুখকর নয়। অতীত আঁকড়ে ধরে বর্তমান পার করতে পারবে না। বর্তমান
ও ভবিষ্যৎকে বিষে তুলবে তোমার বিষাক্ত অতীত। যেমন আমরা বইয়ের প্রথম পৃষ্ঠা পড়ে সেটা না উল্টালে দ্বিতীয় পৃষ্ঠায় রহস্য উন্মোচন করা যায় না, ঠিক তেমনই হৃদের মধ্যে আটকে থাকলে মায়ের জীবনটা করা হয়ে উঠবে না। হৃদ বাস্তবিক মানুষ, সময়ের সাথে সাথে সব কিছু ঠিকঠাক করে নেবে নিজের জীবনে। ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে এক চুলও নড়াতে পারবে না কেউ, সেটা তুমি আমরা সবাই জানি। তারপরও কেন এসবের মধ্যে হৃদকে টেনে মায়ের জীবনটা নষ্ট করতে চাইছ? সে ডিজার্ভ বেটার দ্যান হৃদ। সময় থেমে থাকে না কারোর জন্য। মায়া এখনো ছোট, ওকে পড়াশোনাটা ঠিকঠাকভাবে করাও, স্টাবলিশ করো, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করো তোমরা, ওর পাশে থাকো। মায়া বড় হলে ওর পছন্দ মতো আবার বিয়ে দেবে। ওকে এত টানা হেঁচড়া করো না, পরিস্থিতি বোঝার চেষ্টা করো না মা। মায়াও একটা মানুষ, ওরও একটা মন আছে। মায়া, মনটা বোঝার চেষ্টা করো, প্রেশার ক্রিয়েট করো না। হৃদ ছাড়া আশেপাশে আরও অনেক ভালো ছেলে আছে যে মায়াকে ভালো রাখবে, ভালোবাসবে, মায়ের সাথে খারাপ আচরণ করবে না, গায়ে হাত তুলবে না। একটা ভালো সিদ্ধান্ত জীবনে নতুন মোড় হয়, খারাপ সিদ্ধান্তে পদোন্নতিত হয় নানুমা। আয়ন প্রতিটা কথা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করলো। হেনা খান, আরাফ খান নীরব ভঙ্গিতে বসে রইল। আয়নের প্রতিটা কথার মানে বুঝতে পারলো হেনা খান মায়াকে সামলাতে হবে। হৃদের সাথে মায়ার সম্পর্কটা এখন অতীত, বর্তমান নয়। মায়াকে স্বাধীনতা দিতে হবে, মন খুলে বাঁচার রাস্তা দেখাতে হবে। তিনি আয়নের কথার মর্মার্থ বুঝে নিজেকে শান্ত করলো। অদ্ভুত দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো মনে মনে। মাথায় কিছু আসতেই চট করে তাকালো স্বামীর দিকে। আরাফ খানের দৃষ্টি হেনা খানের উপর ছিল, সাথে সাথে দুজনের চোখাচোখি হয়। হেনা খানের অদ্ভুত দৃষ্টি দেখে সাথে সাথে সন্দেহে কপাল কুঁচকে এলো আরাফ খানের। কিছু একটা চলছে হেনা খানের মাথায়, সেটার সাথে সাথে বোধগম্য হলো আরাফ খানের। কিন্তু আপাতত কিছু বলল না, হেনা খানকে চুপ থাকলো। হেনা খান স্বামীকে অদ্ভুত দৃষ্টিতে এক পলক দেখে নিয়ে চোখ আউড়িয়ে আবারও তাকায় ফোনের স্ক্রিনে ঝলমল করে ওঠা আয়নের মুখশ্রীতে। এদিক ওদিকের কথা না বাড়িয়ে ভরাট কণ্ঠে চট করে বলল, তুই কবে আসবি বাংলাদেশে? হেনা খানের হুট করে পাল্টানোর প্রাসঙ্গিকে খানিকটা কপাল কুঁচকে এলো আয়নের। হেনা খান ঠিকঠাক আয়নের কথা মানে বুঝতে পারছে কিনা কে জানে, তারপরও আশাহত রইল যে হেনা খান বুঝতে পারছে, তাই আয়নের আগ বাড়িয়ে কথা বাড়ায়নি। প্রশ্ন উত্তর বসাতে বলল, ইন্টার্নশিপ শেষ করে বছর খানেকটা পর আসবো, হসপিটালে জয়েনের হওয়ার আগে। পাল্টা প্রশ্নে বলল, তোর মার সাথে আসবি না তুই? না নানুমা, আপাতত আসতে পারছি না, ব্যস্ত আছি। তবে ইন্টার্নশিপ শেষ হলেই চলে আসবো, ওয়াদা করছি। আয়নের কথার মধ্যে শক্ত গলায় আবারও বলে উঠল হেনা খান। আমি কিছু চাইলে তুই আমাকে দিবি আয়ান? রাখবি আমার কথা? হেনা খানের এমন কথায় মুহূর্তে থমথমে খেয়ে যায় আয়ন। হুটহাট আবদার জন্য খানিকটা অপ্রস্তুত ছিল আয়ন, তারপরও পরিস্থিতি বুঝে দারুণ হাসলো আয়ন। হেনা খানকে স্বাভাবিক করার জন্য বলল, তুমি চাইবে আর এই অদম তা রাখবে না, তা কি হয় বলো? শক্ত গলায় বলল, ভেবে বল আয়ান, আমি যা চাইবো তাই দিতে হবে তোকে, ফেরাতে পারবি না কিন্তু। বেশ নড়ে চড়ে বসলো আরাফ খান। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল হেনা খানের মুখ পানে। হেনা খানের কি চায় সেটা জানার তীব্র কৌতূহল সৃষ্টি হলো ওনার মধ্যে। হেনা খান অনল হয়ে বসে রইল, নিজের কথায় অটুট। হেনা খানের শক্ত ভঙ্গিতে এবার টনক নড়ল আয়নের। কি এমন চাইবে নিজের নানুমা, বিষয়টা বোধগম্য হচ্ছে না, তবে এতটা বুঝতে পারছে খুবই আপত্তিকর কিছু চাইবে হেনা খান। কিন্তু এই মুহূর্তে নিজের নানুমাকে না করা বা ফিরানোর প্রশ্ন আসে না তার। হৃদের জন্য এমনিতে প্রচুর ডিস্টার্ব হেনা খান, এখন আয়নের না করাতে আরও ডিস্টার্ব হয়ে যেতে পারে। তাই এই নাটা আপাতত করবে না সে, যা চায় তাই চুপচাপ দিয়ে দিবে সে। এবার সেটা যথাটাই আপত্তিকর কিছু হোক না কেন সে দিবে। হ্যাঁ দিব, বলো। কাটকাট গলায় জানায়, ঠিক আছে, আমি তোর 1 বছরের অপেক্ষায় রইলাম। আমার চাওয়াটাও 1 বছর পরই তুই তুলবো তোর সামনে, সময়ের সাথে চেয়ে নেব আমি। মনে রাখিস, আমাকে কিন্তু ফিরাতে পারবি না। যদি ফেরাস তাহলে আমার আর তোর সম্পর্কে ইতিটা আমি সেদিনই টানবো। তুই নিজেই ওয়াদা কথাটা মনে রাখিস। বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল আরাফ খান ও আয়ন। হেনা খান কি চাইছে কিছু বুঝতে পারছে না আয়ন, তবে আরাফ খান কিছুটা আঁচ করতে পারে। উত্তেজিত খানিকটা
হাঁসফাঁস করতে লাগলো। হেনা খান চোখ আউড়িয়ে এক পলক আরাফ খানকে দেখে নিয়ে আয়নের সাথে নিজের দীর্ঘ লম্বা কথা শেষ করলো, তবে চাওয়া পাওয়া সম্পর্কে কিছু বলল না। আয়ন কল কাটতে চোখ তুলে তাকায় স্বামীর দিকে। আরাফ খানকে হাঁসফাঁস করতে দেখে কোনোরূপ ভনিতা ছাড়াই কাটকাট গলা জানায়, আমি আয়ানের সাথে মায়ের বিয়ে দিতে চাই। আয়ান ভালো ছেলে, হৃদের মতো উগ্র নয়। বউকে ভালোবাসবে, ভালো রাখবে। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আয়ান খান পারিবারিক একজন সদস্য। আরাফ খান আজ করা বিষয়টি সত্যি হওয়ায় বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় ওনার। আয়ন ছেলে হিসেবে খারাপ তা নয়, কিন্তু বউয়ের পাগলামো দেখে হতবাক বাকরুদ্ধ। মায়াকে নিজের কাছে রাখার সর্বোত্তম চেষ্টা করছেন হেনা খান, সেটা ঠিক বুঝতে পারছেন তিনি। কিন্তু আয়নই বা রাজি হবে কি এমন প্রস্তাবে? যদি নাই হয় তখনই বা কি করবে হেনা খান? সবকিছু মাথার মধ্যে ঘুরপাক খায় আরাফ খানের। হতবাক কণ্ঠে পড়ল, আয়ান রাজি হবে তোমার মনে হয়? না হওয়ার কিছু নেই, আমি রাজি করব। মেহেরবান দেশে আসলে আমি কথা বলবো এই বিষয়ে। মেহেরবান আমার কথা রাখবে। আর বাকি রইল আয়ান, তো আমি রাজি করাবই। 1 বছর পর দুজনের বিয়েটা সেরে নেব আমি। হেনা খানের কথা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরাফ খান। এলোমেলো জীবনটা এবার কোন গতিতে চলছে কে জানে? কোথায় গিয়ে থামে জীবন নামক রাস্তাটি? হৃদকে নিয়ে দেখা স্বপ্নগুলো এবার আয়নের মাধ্যমে পূরণ হচ্ছে, এটাই অনেক। তাছাড়া আয়ন ভালো ছেলে, মায়াকে সত্যিই ভালো রাখবে, সুখে রাখবে। জীবনে সবাই এগিয়ে গেলেও হৃদের একাকিত্বটা যেন পুড়িয়ে মারবে তাদের। আপাতত তাদের কিছুই করার নেই। সময়ের হাতে সবটাই ছেড়ে দিয়েছে। সময় ঠিক করুক কে কতটা পাবে আর কে কতটা হারাবে। নতুন করে আর কোনো চেষ্টা নেই হৃদ মায়াকে ঘিরে। সবকিছু ইতি টানলো তারা আজ থেকে। বহমান নদীর স্রোতের মতো সময়গুলো যেন দ্রুত পার হতে লাগলো। সেইবার মায়া ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা চুকিয়ে 10ম শ্রেণীতে উন্নীত হলো মাস 4 আগে। মায়ার শারীরিক দিক থেকে বেশ পরিবর্তন ঘটেছে। গায়ে এবার ফ্রক নয় জামা জড়ায়, সেই সাথে ওড়না টানাও শিখে গেছে। বেশ খানিকটা বেশ গোলুমলু হয়ে উঠেছে আগে থেকে। 1 বছরে গায়ের সাথে সাথে চুলেরও পরিবর্তন ঘটেছে। চোখ ধাঁধানো লম্বা চুলগুলো আরো বেশ খানিকটা লম্বা হলো হেনা খানের যত্নে যত্নে। হাঁটু সামান্য উপরে ঠেকলো দ্বিগুণ কালো চুলগুলো। মায়ের সাথে সাথে খানবাড়ির মানুষদের আনাগোনার মধ্যে বেশ পরিবর্তন ঘটলো। মেহেরবান ফিহার লন্ডন থেকে এসেছিল 1 বছর আগে। ফিয়াকে কলেজে ভর্তি করানো হয়েছে। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ুয়া স্টুডেন্ট। খানবাড়িতে মাসের 20টা দিন কাটায় মায়ের সাথে। বেশ বন্ধুমহল ভাব মায়ের সাথে ফিহার। এই 1 বছরে 2 বার ব্রাহ্মণবাড়িয়াতেও গিয়েছিল বেড়াতে নিজের বাবা মার কাছে। সপ্তাহ করে থেকে পুনরায় চলে এসেছিল খানবাড়িতে। সবকিছু ঠিকঠাক চলছে। বেশ কিছুদিন হলো আয়নের ইন্টার্নশিপ শেষ হলো। এবার সে বাংলাদেশে আসতে চায়। নিজের হাতের কাজগুলো শেষ করে পাড়ি জমাবে বাংলাদেশে। শুধু হৃদেরই বিশেষ পরিবর্তন ঘটলো না। কোথায় আছে, কেমন আছে কাউকে কিছু বলার প্রয়োজন বোধ করে না। প্রয়োজন হলে মাসে একবার করে নিজেই আরাফ খানকে ফোন করে তাদের দুজনের সাথে অল্প টাইম বেঁধে কথা বলবে এবং নিজ দায়িত্বে কল কেটে দিবে তার পর মুহূর্তে। হৃদের আচরণে কষ্ট পান তারা, তারপরও আশায় আছে নতুন আলোয়। যদি কোনো একদিন হৃদের মন পরিবর্তন হয়, সে ফিরে আসে আপনজনদের কাছে, সেই আশায়। সেটা কখন কবে হবে তা জানা নেই কারো। তবে এক বুক আশায় আশায় দিন পার হচ্ছে হেনা খান ও আরাফ খানের। ওটিতে টান টান করে শুয়ানো লাশের সামনে দাঁড়িয়ে আছে আয়ন। 8 থেকে 10 জনের একটা ছোট গ্রুপ রয়েছে সাথে। প্রত্যেকের মুখের অবস্থা প্রায় বিকৃত ভাষ্য। টানা 3 ঘন্টা যাবৎ রিসার্চ করছে এই লাশ নিয়ে। রিসার্চ অফ ইনস্টিটিউটে ল্যাবের মধ্যে। তাদের ঠিক সামনে দক্ষ হাতে কাজ চালাচ্ছেন প্রফেসর সুয়াংমা, আর তাকে মূলত অ্যাসিস্ট্যান্ট করছে উপস্থিত এই ছোট গ্রুপটি। লাশটিকে ঘিরে চারিপাশে দাঁড়িয়ে আছে তরুণ দলের ডক্টররা। আয়ন অত্যন্ত মনোযোগ সহকারে বিষয়গুলো রিসার্চ করছে আর ফাইলে নোট করছে। উপস্থিত সবাই একই কাজ করছে, তবে অনেকটা সময় নিয়ে। লাশের সাথে থাকায় অনেকেরই অবস্থা নাজেহাল। আয়ন নিজেকে গম্ভীর রাখে, দক্ষ হাতে বরাবর প্রফেসরের দেখানো বিষয়গুলো নোট করছে। আজকে শেষ রিসার্চ করা লন্ডনে তার। এরপর বাংলাদেশে ফিরে যাবে 15-20 দিনের মধ্যে। সেখান থেকে ফিরে লন্ডন হসপিটালে জয়েন করবে সে। তাই আপাতত আজকে রিসার্চটা মনোযোগ সহকারে শেষ করে নিচ্ছে। আরও ঘন্টাখানেক সময় নিয়ে বের হয় ল্যাব থেকে সবাই। ঘড়ির কাঁটায় সময়টা দেখে আয়ন। 10টা 50 বাজে। মাথার উপর কাঠফাটা রোদ। গায়ের অ্যাপ্রনটা টেনে খুলে হাতে নেয়। টানা 4 ঘন্টা লাশের সাথে কাটিয়ে শরীরটা যেন যাযাবর অবস্থা। রিরি করছে পুরো শরীর, খ্যাতখ্যাত করছে মন মস্তিষ্ক দুটোই। আপাতত লম্বা একটা শাওয়ার প্রয়োজন তার। বন্ধুদের থেকে বিদায় নিয়ে পার্কিং এরিয়াতে আসে। নিজের গাড়ির দরজা খুলে সন্তর্পণে হাতে থাকা ফাইল ও অ্যাপ্রনটি রেখে দেয় একপাশে। ক্লান্তিতে উঠে বসে ড্রাইভিং সিটে।
হাতের রাখা ফোনটি গাড়ির সামনে রেখে স্টার্ট দেয় গন্তব্যের উদ্দেশ্যে। খানিকটা সময় যেতেই বারবার ফোনের লাইট জ্বলে কম্পন তুলে ভাইব্রেট করছিল। থেমে থেমে ফোনটি। আয়ন চোখ আউড়িয়ে সামনে রাখা ফোনটি এক পলক দেখে ড্রাইভ করতে থাকে। ফোন স্ক্রিনে ফিহার নামটি ঝলমল করছে। হোয়াটসঅ্যাপে ভিডিও কল। আয়ন ভ্রু কুচকে তাকায় সেদিকে। এই সময় ভিডিও কল হঠাৎ। বাংলাদেশ টাইম এখন প্রায় ৮টা বাজে। লন্ডনে থেকে বাংলাদেশ টাইম ৬ ঘন্টা ডিফারেন্স। এই টাইমে আয়নের লন্ডনে ক্লাসের সময়। সেটা জেনেও ফিহা বারবার ভিডিও কল করাটা খানিকটা ভ্রু কুচকায় আয়ন। গত ১ বছর ধরে বোনটা তার বাংলাদেশে যাওয়ার পর থেকে সময় অসময়ে ভিডিও কল করবে তাকে। সেই সাথে রাজ্যের সব অদ্ভুত বিষয় তাকে দেখাবে, বলবে। এখনও নিশ্চয়ই সেরকমই কিছু দেখাতে ভিডিও কল করেছে ফিহা। কলটা রিসিভ করলো না সে, মনোযোগ দিল ড্রাইভ করাতে। লন্ডনে ড্রাইভ করার সময় ফোন চালানো নিষিদ্ধ, তাই সে ফোনটা তুলেনি। এমনিতেও শরীরটা রিরি করছে, কথা বলার মতো এনার্জি পাচ্ছে না। আপাতত বাসায় গিয়ে লম্বা শাওয়ার নিয়ে বোনকে কল করা যাবে সময় নিয়ে। ভাবনা অনুযায়ী কাজ করলো আয়ন। পরপর কয়েকবার নিজের ফোনের রিং হয়ে কেটে যায়। একটা সময় কল আসা বন্ধ হয়ে যায়। তবে তার ঠিক পর মুহূর্তে বেশ কিছু মেসেজের টুকরো কম্পন সৃষ্টি হলো তার ফোনে। আয়ন বুঝতে পারে ফিহা মেসেজ করছে ওকে। এক পলক সেদিকে তাকিয়ে পুনরায় নীরবে ড্রাইভিংয়ে মনোযোগী হয় সে। টানা ৪০ মিনিট শাওয়ার নিয়ে বের হয় আয়ন। পরনে অ্যাশ কালারের ট্রাউজার ও কালো গেঞ্জি পরিহিত। টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় সে। টিকটিক করা দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখে ৩টা ১০ মিনিট। লাঞ্চ টাইম অনেক আগেই পার হয়ে গেছে। লম্বা শাওয়ার নেওয়াতে প্রচণ্ড খিদাও পেয়েছে এই মুহূর্তে। আপাতত পেট পূজা করা দরকার। আসার সময় বাহির থেকে খাবার নিয়ে এসেছিল, রেস্টুরেন্ট থেকে ডাইনিংয়ে রেখে এসেছিল সে। হালকা পাতলা মাথাটা মুছে নিয়ে হাতের ফোনটা চেপে ধরে পা বাড়ায় ড্রয়িং রুমের দিকে। লন্ডন অ্যাপার্টমেন্টটিতে একা থাকে সে। পরিবারের সবাই যাওয়ার পর থেকে বাহিরের খাবার খায় সে। মাঝে মধ্যে এ সময় হলে নিজে রান্না করে টুকটাক। তেমন কিছুই রান্না করতে জানে না, তবে চাল, ডাল, চিকেন, নিজের জন্য কফি এতটাই আয়ত্তে এসেছে এতদিনে। ডাইনিংয়ের সামনে দাঁড়িয়ে ফিয়াকে হোয়াটসঅ্যাপে ভিডিও করে খাবারগুলো প্যাকেট থেকে একে একে ছাড়াতে থাকে। নিজের প্লেটে খাবার নিতে নিতে ফোনের স্ক্রিনে ভাসমান হয় ফিহার হাস্যোজ্জ্বল চেহারাটি। আয়নকে ফোনের স্ক্রিনে দেখতে পেয়ে লাফিয়ে ওঠে ফিহা। প্রায় সাথে সাথে চঞ্চল ভঙ্গিতে বলে উঠল, ভাই এতক্ষণ লাগে একটা ফোন করতে তোমার? সেই কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি। প্যাকেট থেকে খাবার ছাড়াতে ছাড়াতে ক্লান্তিতে দারুণ হাসলো আয়ন। ফোনের স্ক্রিনে বোনের উত্তেজিত ফেস দেখে দুষ্টু কণ্ঠে বলল, বাহ! যে বয়সে মেয়েরা জামাজামি করে সেই বয়সে বোন আমার ভাই ভাই করছে। ব্যাপার কি বলতো ফিহু? আয়নের কথার সাথে সাথে ক্ষিপ্ত ভঙ্গিতে চিৎকার করে উঠল ফিহা। ফিহার চিৎকারে ফোনের স্ক্রিনে ভ্রু কুচকে তাকায় আয়ন। নিজে একটা ভ্রু উঁচু করে বলে ওঠে, ভাই কি? এর পরেরটা বল শুনি। তোর মতলবটা আমার ঠিকঠাক মনে হচ্ছে না। নিশ্চিত কিছু খোয়ানোর দাবিতে কল করেছিস আমায়। তোর অপেক্ষার মানেটা হলো ঝরে পড়া আবদার। এবার পয়েন্ট আয়। ফটাফট মতলবটা প্রকাশ কর শুনি। আয়নের কথা এবার নড়ে চড়ে বসে ফিহা। বিষয়টা সত্যি ওর কিছু চাই, আর তার জন্যেই ব্যস্ত ভঙ্গিতে একের পর এক কল করছে আয়নকে। তবে যে শুধু নিজের চাওয়া থেকে কল করেছে এমনটা নয়, আরও একটা বিষয় আছে, সেটা হলো মায়া। আয়নের সাথে মায়ের বিয়ে ঠিক করা হয়েছে আজ। সেই খুশির সংবাদটাই ভাইকে প্রথম জানাতে চায় ফিহা। গত ১ বছর ধরে ফিহা জানে আয়নের জন্য মায়াকে ঠিক করে রেখেছে নিজের নানুমা হেনা খান। ফিয়াদের বাংলাদেশে আসার বেশ কয়েকদিন পরই এই কথাটা জানতে পারে সে। নিজের মা ও নানুমাকে এই বিষয়ে আলোচনা করতে শুনতে পায়। সেও চুপিসারে পিছনে দাঁড়িয়ে কথাগুলো শুনেছিল সেদিন। আয়নের মাও আপত্তি করেনি সেদিন। বলেছিল আয়ন রাজি হলে তারও কোনো আপত্তি নেই মায়াকে ছেলের বউ বানাতে। তবে আয়ন দেশে না আসা অবধি তাকে এই বিষয়ে কিছু জানাতে নিষেধ করেছিল মেহেরবান। হেনা খানও রাজি হয়েছিল এই বিষয়ে। আয়নের জানা নেই ঘটিত বিষয়ে কথাগুলো, আয়ন মায়ার বিয়ে ঠিক করার কথাগুলো। তবে সেদিন ফিহাও বেশ খুশি হয়েছিল, মায়াকেও বেশ মনে ধরেছিল তার। হৃদমায়ের বিয়েটা বাতিল হতে বেশ কষ্ট পেয়েছিল ফিহা মায়ার জন্য, কিন্তু পর মুহূর্তে আয়নের সাথে মায়ের বিয়ে নিয়ে কথা বলাতে বেশ খুশিও হয়েছিল ফিহা। আর সেদিন থেকেই ফিহা মায়ের সাথে বেশি বেশি মেলামেশার চেষ্টা করে। একটা বন্ধু মহলও বানায় মায়ের সাথে। মায়ের নানান মুহূর্তের ছবি ইচ্ছাকৃতভাবে পাঠাতো আয়নের ফোনে। তবে মায়ের একান্ত একা কোনো ছবি আয়নকে পাঠাতো না। পরিবারের সবার সাথে দলবদ্ধভাবেই থাকতো এমন ছবি পাঠাতো ফিহা। প্রতিটা ছবিতে মায়ের সাথে কেউ না কেউ থাকবে। তবে ফিহা এমনটাও ইচ্ছাকৃতভাবে করতো আয়নের মনের অবস্থা জানতে, যাতে আয়ন স্বেচ্ছায় ফিহার কাছে মায়ের সিঙ্গেল ছবি চায় সেই জন্য। কিন্তু আজ পর্যন্ত আয়ন সেটা করেনি কখনো। মায়ের কোনো সিঙ্গেল পিক চায়নি ওর কাছে। এতে ফিহা বেশ হতাশ হতো। তবে তার ঠিক পর মুহূর্তে এতটা বুঝতে পারতো আয়ন ফিহার কাছে নিজের মনের ভাব প্রকাশ করতে চায় না, ব্যাস এতটুকুই। আয়নের মনে সুপ্ত অনুভূতি আছে মায়ার জন্য, সেটারও বেশ কয়েকভাবে প্রমাণ পেয়েছে সে। এই যেমন ফিহা আয়নকে এত এত পিক পাঠানোর পরও আয়ন কোনোদিনও ফিহাকে বলেনি যে ফিহা তুই এসব পিক কখনো পাঠাবি না আমাকে, তোর এত পিক পাঠাতে হবে কেন আমাকে? হ্যাঁ,
একদম বাজে লাগে আমার কাছে। ছেলে মানুষের ফোনে এত পিক থাকতে নেই, জানিস না তুই? কখনো বলেনি আয়ন। বরং ফিহার পাঠানো পিকগুলো দীর্ঘ সময় নিয়ে আয়ন অনলাইনে বসে বসে দেখতো। তা ঠিক বুঝতে পারতো ফিহা পিক পাঠানোর পর অনেকটা সময় নিয়ে আয়নকে অনলাইনে দেখতে পেত সে। ফিহার ধারণা আয়ন এতটা সময় নিয়ে অনলাইনে বসে বসে তো আর নিজের বোন মা নানু মা নানা ভাইকে দেখবে না মায়ের পাশে, তাই না? অবশ্যই তাদের রেখে শুধু মায়াকে দেখবে, এটাই স্বাভাবিক। ফিহার প্রতিবার পিক পাঠানোর সাথে সাথে সিন করতো আয়ন শত ব্যস্ততার মধ্যেও। ভিডিও কলে যখন আয়নকে রেখে ফিহা মাঝে মধ্যে মায়ের কথা বলতো তখন আয়ন চুপ করে তার কথা শোনার চেষ্টা করতো, হয়তো মায়ের কণ্ঠ শোনার চেষ্টা করতো আয়ন। ফিহা বুঝতে পারতো সবকিছু, তারপরেও ধরা দিত না নিজের ভাইকে। কারণ ফিহা চায় আয়ন ওকে নিজে থেকে বলুক যে সে মায়ের সাথে ভিডিও কলে সামনাসামনি কথা বলতে চায়। সেটা যতদিন না বলবে সেও ততদিন আগ বাড়িয়ে দিবে না মায়াকে দেখতে কিছুতেই না। আগে আয়ন বলবে তারপর সবকিছু। ফিহা নড়ে চড়ে বসে বলল, মতলবটা খুবই অল্প ভাই। আপাতত আমার কিছু ড্রেস লাগবে ডিজাইনার, তুমি আসার সময় লন্ডন থেকে নিয়ে আসবে। আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ড্রেসগুলোর ছবি পাঠিয়ে দিচ্ছি, চেক করো। ফিহার মতলবের কথা শুনে হাসলো আয়ন। ডাইনিং চেয়ার টেনে বসে পড়ে, প্লেটের উপর চামচ চালাতে চালাতে বলল, আমি কারোর জন্য ড্রেস নিতে পারবো না, সরি। তোর প্রয়োজন হলে আমাকে নিয়ে চলে আয় এখানে, নিজের কাজ নিজে কর। আমাকে খাটানোর ধান্দা ছেড়ে দে। আমি মহা ব্যস্ত মানুষ, নিজের চানটা নিয়ে কোনো রকম বাংলাদেশে আসবো সেটাই অনেক। আমাকে জ্বালাস না। তোর ফালতু ব্যাগ বহন করার সময় আমার নেই, বুঝলি? আয়নের কথা ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় ফিহা। সামান্য কয়েকটা ড্রেস আনবে তাতেই তার জান বের হয়ে যাবে। কথা শুনে গা জ্বলে উঠল ফিহার। নিজের ভাইয়ের বিয়েতে পরার জন্য কয়েকটা ডিজাইনার ড্রেস চাই ওর। সেই সামান্য আবদারটুকু রাখতে নারাজ তার পাষণ্ড ভাই। ফিহা নিজের রাগ দমন করতে না পেরে চট করে রাগী গলায় বলে ফেলল, ভাইয়া, আমার ড্রেসগুলো তোমার কাছে ফালতু মনে হচ্ছে? হ্যাঁ, সামনে বিয়ে, তাই আমার এই ডিজাইনার ড্রেসগুলো চাই। তুমি নিয়ে আসবে আমার ড্রেসগুলো সেখান থেকে। আমি এত অল্প সময়ের মধ্যে যেতে পারবো না লন্ডনে। শপিং নিয়ে লন্ডন টু বাংলাদেশ দৌড়াদৌড়ি করলে এদিকে বিয়ের দিন পার হয়ে যাবে আমার। আম্মু মানবে না বিষয়টা, বুঝতেই পারছো ঝামেলায় আছি আমি। তুমি আমার ড্রেসগুলো না আনলে বিয়েতে আমাকে ড্রেস ছাড়াই ঘুরতে হবে, তাই বুঝতে পারছো কতটা জটিল সমস্যা সমাহিত আমি। তাই সমস্যাটি আর না বাড়িয়ে সমাধান করো জলদি প্লিজ। ফিয়ার মুখে বারবার বিয়ের শব্দটা কানে আসতে চমকে ওঠে আয়ন। চামচ তুলে খাবার মুখে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সেদিকে। কৌতূহলে বসে কপাল কুঁচকে প্রশ্ন করে ফিহার উদ্দেশ্যে, বুঝলাম তোর জটিল ও কঠিন সমস্যাটা, কিন্তু বিয়ে কিসের বিয়ে? কার বিয়ে কথা বলছিস তুই সেটা বল আগে। কার বিয়েতে তোকে ড্রেস ছাড়া ঘুরতে হবে শুনি সেটা, তারপর না হয় ভেবেচিন্তে দেখা যাবে কি করা যায় তোর কঠিন ও তরল সমস্যাটা। হ্যাঁ, কি থেকে কি বলে ফেলেছে আয়নকে। বিষয়টা বোধগম্য হতেই কাচুমাচু করে ফিহা। আয়নকে কিছুতেই বলা যাবে না মায়ের সাথে তার বিয়ের বিষয়টা চলছে। বললে হেনা খান আস্ত রাখবে না ফিহাকে, কড়া নিষেধ আছে হেনা খানের আয়নকে এই বিষয়ে কিছু না বলার জন্য। কিন্তু ফিহার মুখ ফসকে আয়নকে বিয়ে কথাটি বলে ফেললো। এখন নিশ্চিত আয়ন এটি নিয়ে পেঁচাবে। আয়ন অনেক বিচক্ষণতার মানুষ, এই বিষয়ে বেশি কথা বললেই ধরা খাবে সে। আবার এড়াতে গেলেও যদি নিজের মার কাছে ফোন ধরে জানতে চায় যে বাড়িতে কার বিয়ে হচ্ছে সেটা নিয়ে, তাহলে ফিহা সাংঘাতিকভাবে বাজেভাবে ফেসে যাবে সবার কাছে। তাই ফিহা ইনিয়ে বিনিয়ে থমথমে গলায় বলল, আছে একজনের, তোমাকে বলা যাবে না। তুমি শুধু ড্রেসগুলো এনে দাও, আমার তাইলেই হবে। নির্বিঘ্নে খাবার মুখে তুলতে তুলতে বলল আয়ন। তাহলে ড্রেসের কথা ভুলে যা। কাচুমাচু করে আবারও একই কথা বলল ফিহা। বললাম তো ভাই, তোমাকে বলা যাবে না, সমস্যা আছে কেন বলা যাবে না? এমনি। ফিহার কথা তেমন একটা গুরুত্ব দিল না আয়ন। নির্বিঘ্নে খেতে খেতে আবারও স্বাভাবিক কণ্ঠে বলল আয়ন, আচ্ছা, তোকে আর বলতে হবে না, যা আমি নিজে আমাকে ফোন করে জেনে নেব বাংলাদেশে কার বিয়ে হচ্ছে সেটা। ভয়ে চমকে উঠে দ্রুত বলল ফিহা। ভাই খবরদার, একদম আম্মুকে ফোন করবে না তুমি এ বিষয়ে। সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন করব না? আর তোর কথা আমাকে কেন শুনতে হবে শুনি? ভয়ে হাঁসফাঁস করতে করতে বলল ফিহা। আমি তোমার কোনো উত্তরটা দিলে তুমি কিন্তু আম্মু বা বাড়ির কাউকে ফোন করে কিছু বলতে পারবে না ভাই, প্রমিস করো। ফিহার হাঁসফাঁস দেখে সিরিয়াস হয় আয়ন। কিছু তো একটা চলছে বাংলাদেশে যা তার অবগত নয়, কিন্তু সেটা কি? ফিহাই বা কার বিয়ে নিয়ে এতটা উত্তেজিত? আয়ন মুখে খাবার তুলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বল এবার। খানিকটা মিনমিন করে বলে উঠে, মায়ার বিয়ে তো। আতকে উঠল আয়ন। হাত থেকে সশব্দে চামচটি পড়ে গেল প্লেটের উপর। শরীরটা যেন মুহূর্তেই কম্পন সৃষ্টি হলো তার। ফিহার বাকি কথাটা শোনার আগে আতঙ্কিত কণ্ঠে বলল, মায়ের বিয়ে?
মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল। চাপা কণ্ঠে বলল, কখন? কবে? কিছুদিনের মধ্যেই। রাগে রিরি করে উঠে আয়ন। নিজের পরিবারের উপর রাগ হচ্ছে ভীষণ। সামান্য ছোট একটা মেয়েকে বারবার বিয়ে দেওয়া নিয়ে নিজের পরিবারের এতটা উত্তেজিত হওয়াটাকে ভীষণ বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আয়নের। মায়া খুব ছোট, পড়াশোনা করার বয়স ওর। আগে পড়াশোনাটা শেষ করুক, তারপর না হয় বিয়ে নিয়ে চিন্তা করা যাবে। আপাতত ইন্টার পাসটা তো করুক, মায়াও বড় হোক, তারপর না হয় বিয়ে। তাছাড়া যার তার কাছে কেন বিয়ে দিবে মায়াকে? তার মতামত নিয়েছে, মায়াকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে, সেটা নিয়ে নেয়নি তো। তাই আয়নেরও মত নেই এই বিয়েতে। বিয়েটা ক্যান্সেল এখানেই। কিছুতেই এই বিয়েটা হতে দিবে না সে, হোক যত ভালো ছেলে। তারপরেও মায়াকে অন্য ছেলের সাথে বিয়ে দিবে না। বাংলাদেশে কি ভালো ছেলের অভাব আছে মায়ার জন্যে? আয়নও তো একজন ভালো ছেলে। তাহলে একটা বছর ধরেই সে মায়ের সবকিছু পর্যবেক্ষণ করছে নীরবে। নিজের আপনজনদের মধ্যে একজন ভাবতেও শুরু করেছে সে। আর মায়া আপনজন হলে আয়নেরও অধিকার আছে মায়ের সকল ছোট বড় বিষয়ে কথা বলা। মানছে সে সবার সামনে মায়ের নাম মুখে নেয় না, মায়ের সাথে কখনো ফোনে কথা বলেনি, মায়াকে সরাসরি ভিডিও কলে একটা নজর দেখতে চায়নি। তার মানে এই না সে মায়াকে কখনো ফিল করতে পারেনি। আয়ন চায় মায়াকে সরাসরি দেখতে, খুব কাছ থেকে মায়াকে দাঁড় করিয়ে মন ভরে দেখতে। তাই সে ভিডিও কলে কখনো দেখার আবদার করেনি ফিহার কাছে। ফিহার পাঠানো হাজারটা ছবি আছে তার ফোনে। একটু সময় পেলেই বসে যায় মায়ের ছবিগুলো দেখতে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের প্রতিটা মনোমুগ্ধকর ছবিতে। প্রতিটা ছবি কথা বলে। ফিহার সাথে আড্ডায় মায়ের মুগ্ধ ঝরা হাসিতে কথা বলার ধরন, হিনা খানের পড়ানোর সময় মায়ের গাল ফুলিয়ে রাখা, আরাফ খানের সাথে বাগানের মধ্যে মায়ের চায়ের আড্ডায় গল্প করা, কাঁধে ব্যাগ চাপিয়ে স্কুল ড্রেসে মালাকে সাথে নেওয়া, এই রকম কথা বলে অসংখ্য ছবি আছে মায়ের আয়নের ফোনে। মায়ের প্রতিটা ছবিতে মুগ্ধ হতো আয়ন। প্রিয়া ইচ্ছাকৃতভাবে আয়নকে যে মায়ের ছবিগুলো বেশি বেশি পাঠাতো তা ঠিক বুঝতে পারতো সে। প্রথম যেদিন মায়াকে দেখেছিল আয়ন ছবিতে, তখন মায়া আয়নদের বাসায় ছিল। সোফার মধ্যে হিনা খানের পাশে সাদা ফ্রকে জড়সড় হয়ে বসেছিল মায়া। আয়ন বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিল মায়ের গোল গোল চেহারায়। তখনও আয়ন স্বাভাবিক ছিল, কিন্তু অস্বাভাবিক হতে লাগলো ফিহার রোজকার কর্মকাণ্ডে। রোজ আয়নকে নিয়মমাফিক পিক পাঠানো, মায়ের সম্পর্কে রোজ দুষ্টু মিষ্টি কথাগুলো আয়নকে ফোন করে শোনানো, মায়ের মন খারাপের কথাগুলো ভয়েস করে আয়নকে পাঠানো, সবকিছুই ছিল আয়নের কর্মকাণ্ডে। সবকিছুই ছিল আয়নের জন্য অস্বাভাবিক হয়ে ওঠার কারণ। না চাইতে আয়ন একটু একটু করে ফিল করতে থাকে মায়াকে। সেই অনুভূতিটা গত 1 বছরে অনেকটাই গাঢ় হয় মায়াকে নিয়ে। আজকাল মায়ের ছবি না দেখে ঘুমটাও হয় না তার। নিজের এই কঠিন গুরুতর সমস্যার মধ্যে দিয়ে হুট করে শুনতে পায় মায়ের বিয়ের সংবাদটি, যেটা সে কোনোভাবে মেনে নিতে পারছে না এই মুহূর্তে। আয়ন নিজেকে শক্ত করে রাখে ফিহার সামনে, অত্যন্ত গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, মেয়েটা এখনো ছোট, এই বয়সে কিসের বিয়ে ওর? কোনো বিয়েতে হবে না ওর। সবকিছু ক্যান্সেল করতে বল নানু মাকে। আমাকে কেন এই বিষয়ে আগে জানানো হয়নি? আমি কি কিছুই না পরিবারের মধ্যে? সবাই আমাকে বাদ রেখে কাজ করতে চায় কেন? একদম বিয়ে ক্যান্সেল করা যাবে না, বলে দিলাম ভাই। 1 বছর ধরেই মায়ের বিয়ে ঠিক হয়ে আছে একজনের সাথে। এখন হুট করে বিয়ে ক্যান্সেল করার প্রশ্নই আসে না। আর তোমাকেই বা বলতে হবে কেন মায়ের বিষয়ে? হ্যাঁ, তুমি কি মায়াকে নিয়ে কোনো দিন কোনো বিষয়ে কথা বলছো যে আজ তোমাকে মায়ার বিয়ের বিষয়টা জানাতে হবে আমাদের? তাছাড়া তুমি দেশে আসতেই চাও না, সেখানে আমরা কি করব বলো? তাই আমরা সবাই ভাবলাম তুমি দেশে আসার আগেই আমরা মায়ার বিয়েটা সেরে ফেলবো, তাড়াতাড়ি করি। কিন্তু আমার বোকামির জন্য তোমাকে বলে ফেললাম আমি। এখন কিন্তু তুমি আমাকে প্রমিস করছো মাকে বলা যাবে না এ বিষয়ে, কথাটা মনে রেখো কিন্তু। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নয়নিকা, ভয়েস অফ রোহিত চ্যানেলের পক্ষ থেকে গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা। এই যে বন্ধুরা, ভয়েস অফ রোহিত চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, যেন আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে তুমিই পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। ধন্যবাদ সবাইকে।